আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? আশা করছি প্রত্যেকে ভালো রয়েছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা করব ম্যাট্রিক্স নির্ণায়ক চ্যাপ্টারের লেকচার 5 উচ্চতর গণিতের। আমাদের আজকের টপিকস হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদ। প্রিয় শিক্ষার্থীরা, শুরুতেই তোমাদের বলে নিতে চাই, তোমরা যেই বোর্ড বই ফলো করো না কেন, তোমাদের জন্য আজকের এই ক্লাসটি অনেক ইনফরমেটিভ হবে। তোমাদের বোর্ড বইয়ে সাধারণত যে প্রকারভেদগুলো দেয়া আছে ওগুলোর বাইরেও অনেক প্রকারভেদ আজকে আমরা শিখব। টোটাল 24 থেকে 25টার মতো প্রকারভেদ আমরা ইনশাল্লাহ শিখব। পুরো ক্লাসটি মনোযোগ নিয়ে করতে থাকো এবং খাতা কলমে নোট করে রাখো, ঠিক আছে? এটি হচ্ছে তোমাদের কাছে আমার চাওয়া। আচ্ছা, তাহলে চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ফার্স্ট থেকে সামনে অগ্রসর হই। আমি আজকে তোমাদেরকে এই প্রকারভেদগুলো এমনভাবে শেখাবো যাতে করে যে কোনো সিচুয়েশনে তুমি প্রকারভেদ নিয়ে আর কোনো সমস্যা ফিল না করো। তোমরা যদি প্রিভিয়াস সালে আসা এমসিকিউ কোশ্চিনগুলো দেখো, সেটা ইউনিভার্সিটি অ্যাডমিশন হোক আর এইচএসসি পরীক্ষা হোক, তাহলে দেখবে যে এই প্রকারভেদ সংক্রান্ত প্রচুর প্রশ্ন এসেছে। আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা পড়ে যাব অ্যান্ড পাশাপাশি কোনটা কোন সালে আসছে সেটাও টাচ করে যাব, ঠিক আছে? আর শুরুতেই তোমাদের যে বইটার রেফারেন্স দিতে চাই সেটি হচ্ছে ডোমিন ম্যাথ। এটা আমার লেখা, রাইটার পাবলিকেশনস থেকে প্রকাশিত। আমি বইয়ের প্রচারণা করছি না, আপাতত বই নিয়ে চিন্তাভাবনা বাদ। যদি বইটা সামনে থাকে তাহলে খুবই ভালো, আর যদি না থাকে আমি তোমাদেরকে জাস্ট রেফারেন্সগুলো বলে যাব, ঠিক আছে? ওকে, ফাইন। তো ফার্স্টে আমরা দেখতে চাই যে সারি ম্যাট্রিক্স কি। প্রিয় শিক্ষার্থীরা, ম্যাট্রিক্স কাকে বলে? ম্যাট্রিক্সের ডেফিনিশন আমরা শিখেছিলাম ক্লাস 1, 2, 3, 4 এগুলোতে। আমরা দেখেছিলাম যে কতগুলো সংখ্যাকে বা চলককে যদি পাশাপাশি রেখে আমরা থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করি তাহলে ম্যাট্রিক্স উৎপন্ন হয়। অর্থাৎ এই যে 1, 2 হতে পারে, 3, 4 হতে পারে, অথবা ABCD হতে পারে, ঠিক আছে? অথবা XYZ হতে পারে, XYZP এরকম হতে পারে, অথবা চলক আর ধ্রুবক একই সাথে থাকতে পারে, কোনো সমস্যা নাই। এই সবই হচ্ছে ম্যাট্রিক্স। আনুভূমিকভাবে যেগুলো থাকে সেগুলোকে বলা হয় কি? সারি, রো। আর উলম্বভাবে যেগুলো থাকে সেগুলোকে বলা হয় কি? কলাম। এখন চলো আমরা প্রকারভেদে চলে যাই। তাহলে সারি ম্যাট্রিক্স কাকে বলে? দেখো তো, নামের সাথে একটা মিল আছে না? সারি ম্যাট্রিক্স হচ্ছে কোনো ম্যাট্রিক্সের যদি একটি মাত্র সারি থাকে তাহলে সেই ম্যাট্রিক্সকে বলা হয় সারি ম্যাট্রিক্স। অর্থাৎ ধরো এরকম আছে ABC, আর কিছু নেই। ধরো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এরকম ABC, আবার ধরো আরেকটা ম্যাট্রিক্স দেওয়া আছে এরকম, ধরো যে 1, 2, 3, ঠিক আছে? এই প্রত্যেকেই এক একটা সারি ম্যাট্রিক্স। কারণ কি? একটি মাত্র সারি নিয়ে গঠিত। তাহলে যদি ডেফিনেশন আসে তাহলে লিখবে যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি রয়েছে তাকে সারি ম্যাট্রিক্স বলে, অথবা একটি সারি নিয়ে গঠিত ম্যাট্রিক্সকে সারি ম্যাট্রিক্স বলা হয়। যে কোনোভাবে তুমি আনসার করতে পারবে। তাহলে সারি ম্যাট্রিক্স ডান। এরপরে চলো কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স কি? কোনো ম্যাট্রিক্সের যদি একটি মাত্র কলাম থাকে তাহলে সেই ম্যাট্রিক্সকে বলা হবে কি? কলাম ম্যাট্রিক্স। ধরো যে এই ম্যাট্রিক্সটা, এখানে কি 3টি সারি, একটি কলাম রয়েছে, তাহলে এটা কি 3/1 ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা কি ছিল? 1/3 ম্যাট্রিক্স। এটা ছিল কত? 1/3 ম্যাট্রিক্স। অর্থাৎ ফার্স্টে আমরা সারি লিখি, তারপরে কলাম লিখি। যেই ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম থাকবে সেই ম্যাট্রিক্সকে বলা হবে কি? কলাম ম্যাট্রিক্স। অর্থাৎ এরকম হতে পারে, ধরো যে 5 - 2 9, ঠিক আছে? আমরা কিন্তু ম্যাট্রিক্সকে থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট যে কোনোটা দিতে পারি। এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করতে পারতাম, ঠিক আছে? তাহলে সারি ম্যাট্রিক্স কি? যেই ম্যাট্রিক্সের একটি মাত্র সারি রয়েছে। কলাম ম্যাট্রিক্স কি? যেই ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম রয়েছে। ক্লিয়ার? এখন চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখব বর্গ ম্যাট্রিক্স। কোনো ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা যদি সমান হয় তাহলে সেই ম্যাট্রিক্সকে বলা হয় বর্গ ম্যাট্রিক্স। চলো আমরা দেখি বিষয়টা কি আসলে। লক্ষ্য করো, বর্গ ম্যাট্রিক্স, তাই না? আমরা এখন দেখব কি? বর্গ ম্যাট্রিক্স। তাহলে বর্গ ম্যাট্রিক্সে কি বললাম? যে সারি সংখ্যা ইকুয়াল কলাম হবে। অর্থাৎ সারি ইকুয়াল কলাম যদি হয় তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স। কীরকম হতে পারে? ধরো এ একটা ম্যাট্রিক্স আছে এরকম 1, 2, 3, 4, ঠিক আছে? দেখো তো, এখানে আনুভূমিকভাবে দুটি উপাদান আছে, উলম্বভাবেও দুটি উপাদান আছে, মানে দুটো সারি দুটো কলাম আছে। তাহলে আমরা বলতে পারি না এটা 2/2 ম্যাট্রিক্স? এই যে 2/2 এইটাই হচ্ছে আমার বর্গ ম্যাট্রিক্স। যদি কোনো একটা ম্যাট্রিক্সের 3টা সারি 3টা কলাম থাকে, ধরো 1, 2, -1, 4, 2, -5, আবার ধরো 6, -2, ধরো 7, এখানে কত? 3টা সারি 3টা কলাম আছে না? 3টা সারি 3টা কলাম না? দেখো তো, এই যে এটা হচ্ছে R1, এটা R2, এটা R3, এটা C1, এটা C2, এটা কি C3। তাহলে 3টা সারি 3টা কলাম আছে, সো দ্যাট এটা হচ্ছে কি? বর্গ ম্যাট্রিক্স। অর্থাৎ
কোনো ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান হলে সেই ম্যাট্রিক্সকে বলা হয় বর্গ ম্যাট্রিক্স। তোমরা যদি একদম বইয়ের ডেফিনিশন দিতে চাও তাহলে বইয়ে তোমাদের এভাবে বলা আছে, যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলে। একই কথা, তাই না? যে কোনোভাবে আমরা বলতে পারি। এই ইনফরমেশনগুলো তোমরা পাবে ডোমেইন ম্যাথের 2 নাম্বার পেজের ফর্মুলা 1, প্রথম চ্যাপ্টার ফর্মুলা 1। এখানে দেয়া আছে, ফর্মুলাটার নাম হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম এবং ম্যাট্রিক্সের শ্রেণী বিভাগ। ঠিক আছে, এরপরে চলো প্রিয় শিক্ষার্থীরা আমরা মুখ্য কর্ণটা শিখে ফেলি। আমি একটু ফ্যানটা ওপেন করছি, ঠিক আছে? তোমাদের সাউন্ডে আশা করি কোনো প্রবলেম হবে না, সাউন্ডটা একটু ইগনোর করো, কারণ প্রচণ্ড গরম। আর এই রুমে হচ্ছে এসি নাই, সো আমি আসলে ক্লাসটি একটু কমফোর্ট জোনে নিতে চাচ্ছি, তাই তোমাদের যদি কোনো সাউন্ডে সমস্যা হয় সেটার জন্য আমি দুঃখিত। আশা করি কোনো সমস্যা হবে না। তাহলে প্রিয় হায়ার ম্যাথবাসীরা, চলো আমরা এখন দেখি যে মুখ্য কর্ণ কাকে বলে। মুখ্য কর্ণ হচ্ছে কোনো ম্যাট্রিক্সের 1/1, 2/2, 3/3 এই ক্রমের যে ভুক্তিগুলো আছে সেইটাকে বলা হয় কি মুখ্য কর্ণ। তাহলে আমরা এখন শিখব কি মুখ্য কর্ণ। ঠিক আছে, মুখ্য কর্ণটা কি? এই যে কোনো একটা ম্যাট্রিক্স যদি থাকে, ধরো যে আছে ABC DEF, তারপর ধরো আছে GHI, ধরো এটা আছে, ডেফিনেটলি এটা হচ্ছে 3/3 ম্যাট্রিক্স, কারণ কি 3টা সারি 3টা কলাম আছে। এখন কথা হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, মুখ্য কর্ণ কোনটা হবে? মুখ্য কর্ণ হচ্ছে এই যে 1/1, 2/2, 3/3। দেখো তো এই উপাদানটার ক্রম কত? এটা হচ্ছে একটা প্রথম সারি এবং প্রথম কলামে অবস্থিত। এই ই কোথায় অবস্থিত বলো তো? 2 নাম্বার সারি 2 নাম্বার কলামে অবস্থিত। এই আই কোথায় অবস্থিত বলো তো? 3 নাম্বার সারি 3 নাম্বার কলামে অবস্থিত, 3/3। তাহলে তুমি যদি মুখ্য কর্ণটা লিখতে চাও তাহলে মুখ্য কর্ণ হবে কি? মুখ্য কর্ণের উপাদানগুলো যদি লিখতে চাও AEI। ঠিক আছে, এখন এই মুখ্য কর্ণগুলোকে নিয়ে তুমি যদি কর্ণ ম্যাট্রিক্স উৎপন্ন করতে চাও তাহলে সেইটা হবে হচ্ছে এরকম A E এবং I, আর বাকি উপাদানগুলো হবে 0, বাকি উপাদানগুলো হবে 0। ঠিক আছে, আমরা কর্ণ ম্যাট্রিক্সের ডেফিনেশনটা এখনই দেখব যে কোনো ম্যাট্রিক্সের, কোনো বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদান ব্যতীত বাকি উপাদানগুলো যদি শূন্য হয় তাহলেই সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে কর্ণ ম্যাট্রিক্স। তাহলে আমরা কি মুখ্য কর্ণটা জানলাম, তাই তো? আচ্ছা, তাহলে এখন আমরা দেখব কর্ণ ম্যাট্রিক্স। তাহলে নাম্বার 4 আমরা দেখব কি কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স ইংরেজি টার্ম হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্স কাকে বলে? কোনো বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদান থাকলে, শুধুমাত্র মুখ্য কর্ণে যদি উপাদান থাকে আর বাকি উপাদানগুলো যদি শূন্য হয় তাহলে সেই ম্যাট্রিক্সকে বলা হবে কি কর্ণ ম্যাট্রিক্স। কীরকম হতে পারে? ধরো এরকম 1 0 0 0, ধরো 2 0, তারপর ধরো 0 0, ধরো -4। লক্ষ্য করো তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে মুখ্য কর্ণ, এই মুখ্য কর্ণের উপাদান ছাড়া বাকি উপাদানগুলো কি 0 না? বাকি উপাদানগুলো 0, সো দ্যাট এটা হচ্ছে একটা কর্ণ ম্যাট্রিক্স। এখন আসো এই কর্ণ ম্যাট্রিক্সের কয়েকটা কেস রয়েছে। ওকে, চলো আমরা ধারাবাহিকভাবে দেখি সেগুলো। 5 নম্বরে আমরা শিখব স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স, ওকে, স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে? স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে কোনো কর্ণ ম্যাট্রিক্সের সকল উপাদান যদি একই হয়, মানে কর্ণ ম্যাট্রিক্সে তো উপাদান থাকবে, বাকি উপাদান তো শূন্য হবে, তাই না? তো এই উপাদানগুলো যদি একই সংখ্যার হয়ে থাকে, অর্থাৎ কীরকম হতে পারে ব্যাপারটা? ধরো A 0 0 0 A 0 0 0 A। লক্ষ্য করো তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে যেমন উপাদানগুলোর মধ্যে ভিন্নতা রয়েছে, এখানে 1, তারপর 2/2 অবস্থানে আছে কত 2, তারপরে 3/3 অবস্থানে আছে কত -4, বাট এখানে দেখো তো 1/1 অবস্থানে কে আছে? A, তারপরে 2/2 অবস্থানে আছে কি A, 3/3 অবস্থানেও আছে A। 2/2 1/1 3/3 এটা মানে কি 3 নাম্বার সারি 3 নাম্বার কলাম, 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম, 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম। ঠিক আছে, প্রত্যেকটা উপাদানই কি একই না? যেহেতু একই তাই এই ম্যাট্রিক্সটাকে বলা হবে স্কেলার ম্যাট্রিক্স। ঠিক আছে, তোমরা যেই বোর্ড বই ফলো করো না কেন, তোমরা এই বেসিক
সংজ্ঞাগুলো কিন্তু পেয়ে যাবে। সো বইয়ের মতো সংজ্ঞাগুলো জাস্ট পড়ে ফেলো। হ্যাঁ, এই অভ্যাসটা এখন থেকে গ্রো আপ করো। প্রত্যেকটা চ্যাপ্টার তোমাকে স্যার ধরে ধরে একদম ব্লেন্ড করে খাওয়াই দেবে, এই চিন্তা ভাবনা কিন্তু রাখা যাবে না। বুঝতে পেরেছো? তোমরা প্রত্যেকটা ম্যাথ করার সময় সেই আর্টিকেলের আগে যে কথাগুলো আছে ওই কথাগুলো পড়বা। অ্যান্ড তোমরা কিন্তু এইটাই সারা জীবন গ্যাপ রেখে আসছো, মানে অনুশীলনীতে সরাসরি দৌড় দিয়ে চলে যাও ম্যাথ করার জন্য। কেন বাবা, একটু ওয়েট করো না, সামনে স্যার যে কথাগুলো বলছেন, যিনি তোমাদের জন্য বইটা প্রিপেয়ার করেছেন, কোনো ম্যাথ করার আগে বইয়ের যে কথাগুলো আছে, অর্থাৎ অনুশীলনী শুরু করে যে বিষয়গুলো আছে, সূত্রের প্রমাণগুলো, সূত্রগুলো কিভাবে আসলো, ওগুলো একটু দাগায় দাগায় রাখবো, ঠিক আছে? সব তোমার করার দরকার নেই, তুমি জাস্ট বক্স করে একটা কালার পেন নিবা, কালার পেন নিয়ে বক্স করে রেখে দিবা যে এই সূত্রগুলো আমার সামনে লাগবে। পারলে নাম্বারিং করবা 1 2 3 4 5 6 এভাবে করে নাম্বারিং করবা। এতে কি তোমার ফাউন্ডেশনটা স্ট্রং হবে, ঠিক আছে? ওকে ফাইন, আসো তাহলে কি স্কেলার ম্যাট্রিক্স কি? স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে এ এ এ। ওকে, মানে এক জাতীয় যদি থাকে তাহলে এটার একটা এক্সাম্পল কীরকম হতে পারে? আরেকটা এক্সাম্পল ধরো যে এই যে 1 0 0 1, ঠিক আছে? এটাও একটা স্কেলার। এইটার কি ম্যাট্রিক্স আমরা একটু পরেই দেখবো। এটা কিন্তু অভেদক বা একক ম্যাট্রিক্স। তো এইটা 1 1 আছে, মানে এর জায়গায় যে কোনো কিছু তো হতে পারে। সো এইটাও এক ধরনের স্কেলার ম্যাট্রিক্স। আবার দেখো, তোমাকে যদি বলা হয় 2 0 0 2, এটাও কি এক ধরনের স্কেলার ম্যাট্রিক্স। বাই দ্য সেম টাইম এটা কিন্তু এক ধরনের কর্ণ ম্যাট্রিক্স, কারণ স্কেলার ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্সেরই একটা স্পেশাল রূপ, যেখানে প্রত্যেকটা উপাদান একই থাকে। বুঝতে পেরেছো? এখন আসো, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিকস আমি তোমাদের এখন শেখাবো, সেটি হচ্ছে অভেদক বা আইডেন্টিটি বা একক বা ইউনিট ম্যাট্রিক্স। তোমরা কিন্তু এটা গুলায় ফেলো। দেখো আমি বলছি একক বা ইউনিট, ইউনিট, ঠিক আছে? একক বা ইউনিট বা অভেদক, অভেদক বা আইডেন্টিটি, আইডেন্টিটি ম্যাট্রিক্স। বুঝতে পেরেছো? একক বা ইউনিট বা অভেদক বা আইডেন্টিটি ম্যাট্রিক্স, এগুলো সবই একই ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের ডেফিনেশন কি জানো? কোনো স্কেলার ম্যাট্রিক্সের উপাদান যদি 1 হয় সেই ম্যাট্রিক্সকে বলা হয় একক বা ইউনিট বা অভেদক বা আইডেন্টিটি। এটাকে শুধুমাত্র আই দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? অর্থাৎ কীরকম বিষয়টা? এই যে আই ইকুয়াল, ধরো তুমি বললা যে 1 0 0 1, এটা হচ্ছে একক ম্যাট্রিক্স। অর্থাৎ এই যে আমরা এখানে লিখেছিলাম যে ম্যাট্রিক্সটা, এটা হচ্ছে আমাদের একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। কথা হচ্ছে ম্যাথ করার সময়ে তোমাকে এইভাবে বলা থাকবে যে I2, তাহলে এই ম্যাট্রিক্সটা কত? 2/2। 2/2 মানেই হলো, I2 মানেই হলো তুমি 2/2 একটা ম্যাট্রিক্স লিখবা, যেই ম্যাট্রিক্সটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। অর্থাৎ I2 মানেই হচ্ছে 1 0 0 1। তোমাকে যদি বলা হয় যে I3 কত, তাহলে I3 হবে কত? এই যে 1 0 0 0 1 0 0 0 1। অর্থাৎ সেই কর্ণ ম্যাট্রিক্স লিখবা যেই কর্ণ ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদান 1 থাকবে, অথবা সেই স্কেলার ম্যাট্রিক্স লিখবা যেই স্কেলার ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদান 1 হবে, অথবা সেই একক ম্যাট্রিক্স লিখবা যেই ম্যাট্রিক্সটা 3টা সারি 3টা কলাম ক্যারি করে। যে কোনোভাবেই তুমি এটা বলতে পারো। I3 দেখা মাত্রই তোমার কাজ হবে 3/3 একটা একক ম্যাট্রিক্স লিখা, কারণ I মানে আইডেন্টিটি। এই যে আইডেন্টিটির আইটাকে এখানে লিখা হচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে তোমাকে যদি বলা হয় যে I1 ইকুয়াল কত, তাহলে শুধু 1, শুধু 1 হচ্ছে I1, ঠিক আছে? সো যদি ধরো এমসিকিউতে এরকম একটা কোশ্চিন আসছে, নিচের কোনটি অভেদক ম্যাট্রিক্স, ধরো যে এগুলা অপশনে আছে সব, ধরো এইটা আছে, এইটা আছে, আবার ধরো এইটা আছে, তার সাথে এই শুধু 1 আছে, তখন তোমাকে কিন্তু 1টাকে ফিল আপ করতে হবে, কারণ এখানে কি 1/1 একক ম্যাট্রিক্স। তাহলে আমি কি বললাম, চলো আরেকবার একটু রিভাইজ করি। শুরুতে বলেছি কি কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে? কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে কোনো বর্গ ম্যাট্রিক্সের যদি মুখ্য কর্ণ ছাড়া বাকি উপাদানগুলো শূন্য হয়, অর্থাৎ শুধু মুখ্য কর্ণের উপাদানগুলো থাকবে, সেই ম্যাট্রিক্সকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। ক্লিয়ার? এবার কর্ণ ম্যাট্রিক্সের এই যে কর্ণ বরাবর যে উপাদানগুলো থাকবে, সেই উপাদানগুলো যদি একই সংখ্যার হয়, তাহলে সেই ম্যাট্রিক্সকে আমরা বলবো স্কেলার ম্যাট্রিক্স। আবার স্কেলার ম্যাট্রিক্সের যদি একটা স্পেশাল কেস থাকে, সেই কেসটা কি? সেই কেসটা হচ্ছে এই এর ভ্যালু যদি 1 হয়, তাহলে সেই ম্যাট্রিক্সকে বলা হবে একক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে আমরা বলতে পারি না যে সকল অভেদক ম্যাট্রিক্সই হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স, সকল স্কেলার ম্যাট্রিক্সই হচ্ছে
কর্ণ ম্যাট্রিক্স, মানে খারকের মতো করে চিন্তা করার প্রয়োজন নাই, তুমি জাস্ট নর্মালি এটাকে সেট করে ফেলো, ঠিক আছে? আর আমরা আমাদের নিজের ভাষায় একদম মাতৃভাষায় প্রত্যেকটা সংজ্ঞা বোঝার চেষ্টা করব। আর পরীক্ষার খাতায় যখন লিখবা তখন প্রমিত ভাষায় স্ট্যান্ডার্ড ফর্মে লিখবা, কোনো সমস্যা নেই, বাট বোঝার সময় তুমি যেভাবে বোঝো সেইভাবে অ্যাবজর্ব করতে হবে বিষয়গুলোকে, ঠিক আছে? করে একটা সাইডে ফোল্ডার করে রাখতে হবে যে এইটা ম্যাট্রিক্স নির্ণায়ক ফোল্ডার। আমি তোমাদের আশ্বস্ত করে বলছি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমার ক্লাস রেগুলারলি দেখার চেষ্টা করো বা দেখো, আমাকে যেটা ফলো করো, তোমাদের প্রত্যেকটা বোর্ড বই, যে কোনো বোর্ড বই তুমি ফলো করো না কেন, ইনশাল্লাহ তুমি হতাশ হবে না। তোমার প্রত্যেকটা বোর্ড বইয়ের টাইপ তোমাদের ফারুকি স্যার ইনশাল্লাহ কাভার করে দিবে, জাস্ট সিরিয়ালি ক্লাসগুলো করতে থাকো। আর তোদেরকে তো আমি বলেই দিয়েছি যে অবশ্যই খাতা কলম নিয়ে চেয়ার টেবিলে বসে ক্লাসগুলো তোরা করবি, ঠিক আছে? কারণ আরামায়েশ করে রিল্যাক্স নিয়ে হায়ার ম্যাথ শেখা যাবে না। হায়ার ম্যাথটাকে কিভাবে ফিল করা যায় সেটা আমি বুঝে নিব, তোমাদের কিভাবে সেটা অ্যাবজর্ব করাতে হয় সেটা আমি বুঝে নিব, কিন্তু যেভাবে টেক কেয়ার করছি, যেই কমান্ডগুলো দিচ্ছি সেগুলো ফলো করার চেষ্টা করো। ক্লিয়ার? ওকে, তাহলে আবার একটু রিভাইজ করাই দেই। তাহলে আমরা বর্গ ম্যাট্রিক্স জানলাম। বর্গ ম্যাট্রিক্স কি? যেটা সারি কলাম একই হবে সেটা বর্গ ম্যাট্রিক্স। আর কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে বর্গ ম্যাট্রিক্সেরই একটা বিশেষ ফর্ম, যেখানে এই কর্ণ বরাবর শুধু উপাদান থাকবে, বাকি উপাদানগুলো 0 হবে। আর ওই কর্ণ ম্যাট্রিক্সেরই যদি মুখ্য কর্ণের উপাদানগুলো একই সংখ্যা হয়, সেটা যে কোনো কিছু হতে পারে, 1 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, যে কোনো কিছু হতে পারে, সেটা হবে স্কেলার ম্যাট্রিক্স। আর এই স্কেলার ম্যাট্রিক্সেরই ওই যে এক জাতীয় উপাদান, এটা যদি 1 দ্বারা কনভার্ট হয়ে যায়, যদি এর ভ্যালু 1 হয়ে যায়, তাহলে সেটাকে বলা হবে একক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স। দেখো, এককের সাথে ইউনিট মনে থাকে, ঠিক আছে, আর অভেদকের সাথে আইডেন্টিটি মনে থাকে। সো এটা মনে রাখবা এইভাবে। তোমাদের এই যার সাথে প্যাচ লাগে সিঙ্গুলার ম্যাট্রিক্সের, সিঙ্গুলার মানে কিন্তু একক না, সিঙ্গুলার মানে ব্যতিক্রম। তোমরা চিন্তা করো কি সিঙ্গেল মানে একক, একা, ও একলা মানে হচ্ছে একক ম্যাট্রিক্স, নেভার এভার। সিঙ্গুলার ম্যাট্রিক্স আমরা পরেই শিখবো। সিঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে যেই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স হয় না, সেই ম্যাট্রিক্স কি বলা হয়? সিঙ্গুলার ম্যাট্রিক্স। অর্থাৎ যেই ম্যাট্রিক্সকে ডিটারমিনেন্ট করলে সেইটার মান 0 হয়, অর্থাৎ যেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0, সেটাই হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স। ওইটা কিন্তু একক ম্যাট্রিক্স না। তাহলে ইন্ডিভিজুয়ালি জাস্ট মনে রাখতে হবে তোমাকে যে একক ম্যাট্রিক্স মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স, আর এইটা মানে সিঙ্গুলার ম্যাট্রিক্স না। ওটা আমরা ধারাবাহিকভাবে শিখবো। তাহলে এই হলো আমাদের 6টা টাইপ। এরপরে চলো আমরা 7ম টাইপে চলে যাই। আশা করি তোমরা এটা এই পর্যন্ত খুব ভালো মতো বুঝতে পেরেছো। ক্লাসগুলা একদম সুন্দর মতো প্রয়োজন মতো ডাউনলোড করে রেখে দাও, ঠিক আছে? আর নোট খাতায় যদি নোট করে রাখতে পারো তাহলে তো কোনো সমস্যা নেই। আর যারা চ্যানেল এখনো সাবস্ক্রাইব করো নাই বা শেয়ার দাও নাই, এগুলো নিজ দায়িত্বে সামাজিক কাজ করে ফেলো, ঠিক আছে? ফারুকি স্যার পেজটার সবাই সাথেই থাকো। ফারুকি স্যার পেজে কন্টিনিউয়াসলি তোমাদের লাইভ চলবে। আচ্ছা, এরপর এই যে ডোমেইন ম্যাথ থেকে আমি সিরিয়ালি তোমাদেরকে এগুলো দেখাচ্ছি। এখানে প্রায় 25 থেকে 26টা ডেফিনেশন দেওয়া আছে, ঠিক আছে? এই বইয়ের কাজ আমি প্রায় 6 থেকে 7 বছর ধরে করছি। যখন অ্যাডমিশনের ব্যাচগুলো করাতাম ওই সময়ে করছিলাম, ভার্সিটি সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফাইনাল ইয়ারে, ওই সময়গুলোতে। আশা করি অনেক ইনফরমেটিভ অ্যান্ড হেল্পফুল হবে তোমাদের জন্য এই বইটা। সবাই এটা কাছে রাখবা। রাইটার পাবলিকেশনের একটা মটো আছে যে এইচএসসি পরবর্তী সময়ে না, এইচএসসি প্রথম বর্ষ থেকেই শুরু করো ভর্তি প্রস্তুতি, ঠিক আছে? সো এই কাজটা যারা তোমরা একাডেমিকে আছো এটা ফলো করবা। এখন এর মানে এই না যে ফার্স্ট ইয়ারে তুমি ম্যাট্রিক্স নিয়ে চ্যাপ্টার পরীক্ষা দিতে যাবা, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক নিয়ে তুমি হচ্ছে সলভ করা শুরু করছো যে বইয়েটা কী কী আসছে। এই কাজটা করা যাবে না। অ্যাটলিস্ট বাবা এমসিকিউর জন্য প্রিভিয়াস সালের কোশ্চেনগুলো একটু দেখো না, যে আমি যে এমসিকিউটা মানে ম্যাট্রিক্স নিয়ে চ্যাপ্টারটা করলাম, এই চ্যাপ্টার থেকে আসলে ঢাকা ভার্সিটিতে কী কী কোশ্চেন আসে, অ্যাটলিস্ট এইটা দেখে যাও। এইটা দেখা ক্ষতির কোনো কারণ নাই, ঠিক আছে? এইটা দেখলে তোমার নিজের জন্যই অনেক হেল্প হবে, তুমি অ্যাটলিস্ট প্রিপেয়ার থাকতে পারবা। আচ্ছা আসো, এরপরে আমরা শিখবো হচ্ছে, তাহলে আইডেন্টিটি পর্যন্ত ডান। এরপরে আমরা দেখবো 0 1 ম্যাট্রিক্স, 0 1 ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে 8 নাম্বার হচ্ছে 0 1 ম্যাট্রিক্স। আমি জানি না তোমাদের নাম্বারিংয়ে আসলে সমস্যা হয়েছে কিনা। তোমাদের নাম্বারিংয়ে হয়তো এটা 7 নাম্বার হবে, তাই না? বইয়ের নাম্বারিংয়ে এটা কিন্তু 10 নাম্বারে দেওয়া আছে। আচ্ছা, তাহলে কি 0 ম্যাট্রিক্স? 0 ম্যাট্রিক্স আমরা কি 0 ম্যাট্রিক্সটা দেখি। 0 একটা পরে দেখছি। 0 ম্যাট্রিক্স হচ্ছে যেই ম্যাট্রিক্সের সকল উপাদান 0 তাকে 0 ম্যাট্রিক্স বলা হয়, ঠিক আছে? সকল উপাদান 0 হলে 0 ম্যাট্রিক্স। এটা শুধু এই যে 0 হলেও এটা একটা 0 ম্যাট্রিক্স। আবার ধরো এরকম আছে যে 0 0 0 0 0 0 0 0 0, এটা হচ্ছে 2/2 0 ম্যাট্রিক্স। এটা হচ্ছে 1/1 0 ম্যাট্রিক্স। এটা হচ্ছে 3/3 0 ম্যাট্রিক্স। এটাতে দুটা সারি দুইটা কলাম আছে, তাই এটা 2/2 0 ম্যাট্রিক্স। এটাতে একটা সারি একটা কলাম আছে, তাই এটা 1/1 0 ম্যাট্রিক্স। এটাতে তিনটা সারি তিনটা কলাম আছে, তাই এটা 3/3 0 ম্যাট্রিক্স, ঠিক আছে? এরপরে আমরা দেখব
0 1 0 1 ম্যাট্রিক্স, ঠিক আছে? 0 1 ম্যাট্রিক্স। 0 1 ম্যাট্রিক্স। 0 1 ম্যাট্রিক্স হচ্ছে 0 এবং 1 নিয়ে গঠিত যে কোনো ম্যাট্রিক্সকে বলা হয় 0 1 ম্যাট্রিক্স। কীরকম ব্যাপারটা? ধরো এই যে এই ম্যাট্রিক্সটা 1 0, ধরো 1 0, এটা হচ্ছে কি 0 1 ম্যাট্রিক্স। আবার বি ধরো আরেকটা ম্যাট্রিক্স আছে, ধরো 0 0 0 1, ধরো এটা আছে, এটা হচ্ছে 0 1 ম্যাট্রিক্স। অর্থাৎ বাইনারি ডিজিট ছাড়া 0 আর 1 ছাড়া এই ম্যাট্রিক্সের কোনো উপাদান থাকবে না, তাহলেই সেই ম্যাট্রিক্সটা হবে 0 1 ম্যাট্রিক্স। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা বলো তো, এই যে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্সটা একটু আগে শিখলাম, ধরো যে I2 আছে, I2 মানে কত? এই যে 1 0 0 1, তাই না? I2 মানে তো এটা। তাহলে এইখানে কি 0 1 ছাড়া কিছু আছে? তার মানে আমরা বলতে পারি যে আইডেন্টিটি ম্যাট্রিক্স এক ধরনের 0 1 ম্যাট্রিক্স। সো এগুলা কিন্তু প্রত্যেকটার সাথে প্রত্যেকটা তোমাকে মুখস্থ করতে হবে না, তুমি যখন জানবা অপশনে থাকলে তুমি ওটা ইজিলি বলে ফেলতে পারবা, ওটা তুমি কারেক্ট করে আসতে পারবা, কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে চলো আমরা 9 নাম্বার ডেফিনেশনটা দেখি। নাম্বার 9-এ আমি তোমাদেরকে শেখাতে চাই সমঘাতী ম্যাট্রিক্স। এটা অনেক ইম্পর্টেন্ট, সমঘাতী, ঠিক আছে? আমাদের কয়েকটা ঘাতী ম্যাট্রিক্স আছে, সমঘাতী, শূন্যঘাতী, তারপরে হচ্ছে উদ্ঘাতী, ঠিক আছে? আমরা এই ঘাতীগুলো দেখব, মানে হচ্ছে ঘাত থেকে ঘাতী এসেছে, পাওয়ার থেকে, ঠিক আছে? তাহলে সমঘাতী নামের সাথে এটার কি একটা মিল আছে না? দেখো তো, সমঘাতী, ঠিক আছে? ইডেম্পোনেন্ট ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স হচ্ছে সেই ম্যাট্রিক্স যেই বর্গ ম্যাট্রিক্সকে স্কোয়ার করলে আবার সেই ম্যাট্রিক্স পাওয়া যায়। অর্থাৎ যদি আমরা প্রমিত ব্যাখ্যা দিতে চাই, এটার সংজ্ঞা দিতে চাই, তাহলে হবে কি, কোনো বর্গ ম্যাট্রিক্সকে বর্গ করলে যদি পুনরায় সেই ম্যাট্রিক্স পাওয়া যায়, তবে উক্ত ম্যাট্রিক্সকে বলা হয় সমঘাতী ম্যাট্রিক্স। বলো তো সমঘাত মানে কি? এখানে তুমি স্কোয়ার করতেছো, এ কে স্কোয়ার করে আবার এ পাচ্ছ, দারুণ না বিষয়টা? দেখো নর্মালি যদি 2 কে আমরা স্কোয়ার করি, তাহলে কি 2 পাওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আমরা √2 কে স্কোয়ার করলে তাহলে আমরা 2 পাই, বাট এখানে এ কে স্কোয়ার করলে আমরা এ আবার ফিরে পাবো। তাহলে বিষয়টা কীরকম? একটা এক্সাম্পল তোমাদের আমি দিতে চাই, এটা ডোমেন ম্যাথে যে এক্সাম্পলটা দেওয়া আছে আমি সেইটাই তোমাদেরকে তুলে দিচ্ছি। ধরো এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এরকম, যে 2 -1 1, তারপর হচ্ছে -2, তারপর হচ্ছে 3 -2, এরপর হচ্ছে -4 4 -3। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এই ম্যাট্রিক্সটাকে গুণ করো, অর্থাৎ এ স্কোয়ার যদি করো, এ স্কোয়ার মানে কি এ গুণন এ, এটা যদি করো, তাহলে তুমি যে ম্যাট্রিক্সটা পাবে সেই ম্যাট্রিক্সটা এইটার সমানই হবে, অর্থাৎ এই ম্যাট্রিক্সটাই আবার ফিরে পাবে। তোমরা এটা করে দেখো, ম্যাট্রিক্সের গুণন কিভাবে করতে হয় এটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছি গুণনের ক্লাসটাতে। সো আমরা ওখানে কি করি, সারি বরাবর হাঁটবো, কলাম বরাবর নামবো, টেকনিক সহ এটা দেয়া আছে, তোমরা ক্লাসটা যারা দেখোনি তারা করে ফেলবা, ঠিক আছে? তো আমরা এই ম্যাট্রিক্সটাকে যদি স্কোয়ার করি, অর্থাৎ এই ম্যাট্রিক্সটাকে এইটা দ্বারা যদি গুণ করি, তাহলে আমরা পুনরায় এই ম্যাট্রিক্সটাই আবার ফিরে পাবো, অর্থাৎ এই যে এ ম্যাট্রিক্সটাই ফিরে পাবো। যেহেতু এই ম্যাট্রিক্সটাকে স্কোয়ার করলে পুনরায় ওই এ ম্যাট্রিক্সটাই ফিরে পাওয়া যায়, তাই এ ম্যাট্রিক্সকে বলা হয় সমঘাতী ম্যাট্রিক্স। ক্লিয়ার? এরপরে আমরা আরেকটা পার্ট শিখব, সেটা হচ্ছে শূন্যঘাতী। শূন্যঘাতী মানে কি? তাহলে নামের সাথে আমাদের কাজের কি সম্পর্ক হবে বলো তো? এরপরে হচ্ছে আমাদের কি শূন্যঘাতী, শূন্যঘাতী, ঠিক আছে? এটার নাম হচ্ছে নালপোনেন্ট, নালপোনেন্ট বা নীলপোনেন্ট, যে কোনোটা বলতে পারো, নীলপোনেন্ট, নীলপোনেন্ট। আজানের জন্য আমি তোমাদেরকে 2 মিনিট বিরতি দিচ্ছি, একটু পরেই জয়েন হচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা এখন দেখব কি শূন্যঘাতী, তাই না? শূন্যঘাতী অর্থাৎ শূন্যঘাতীটা কাকে বলে? শূন্যঘাতী হচ্ছে কোনো বর্গ ম্যাট্রিক্সকে যদি পাওয়ার যুক্ত করা হয়, তাহলে সেইটা যদি শূন্য ম্যাট্রিক্স হয়, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে শূন্যঘাতী ম্যাট্রিক্স। শূন্যঘাতী ম্যাট্রিক্সের উদাহরণ কি হতে পারে তোমরা একটু চিন্তা করে বলো তো, এটা কি হতে পারে? একটা ম্যাট্রিক্স তুমি যদি ইচ্ছা করে মানে বানাতে চাও হঠাৎ করে যে এটা শূন্যঘাতী ম্যাট্রিক্স না, তোমার কিন্তু অনেকগুলো এক্সপেরিমেন্ট করতে হবে, ঠিক আছে? অনেকবার টেস্ট করতে হবে যে পাওয়ার কত দিচ্ছ,
সেটার উপর আবার গুণ করতে হবে কয়েকবার করে, তারপরে এগুলো তৈরি করতে হয়, ঠিক আছে। তো শূন্যঘাতী ম্যাট্রিক্সের একটা সহজ এক্সাম্পল এরকম হতে পারে, ডোমেন ম্যাথে যে এক্সাম্পল দেওয়া আছে আমি সেখান থেকেই তুলে দিচ্ছি। ধরো এরকম আছে 1 - 1, ঠিক আছে। তুমি এটাকে জাস্ট গুণ করে দাও, অর্থাৎ এই যে এ স্কোয়ার করে দাও। এ স্কোয়ার মানে কি এ ইন্টু এ, অর্থাৎ এই যে 1 - 1 1 - 1, ঠিক আছে। এটার সাথে আবার গুণ, তাই না, 1 - 1 1 - 1। তাহলে তুমি দেখো তো কত আসে, সারি বরাবর হাঁটবা কলাম বরাবর নামবা, তাহলে কত হবে, এখানে হবে হচ্ছে 1 প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে 1, তাই না। তারপরে সারি বরাবর হাঁটবো কলাম বরাবর নামবো, তাহলে -1 প্লাস হচ্ছে 1। আবার দেখো সারি বরাবর হাঁটবো কলাম বরাবর নামবো, তাহলে 1 মাইনাস হচ্ছে 1। আবার সারি বরাবর হাঁটবো কলাম বরাবর নামবো, তাহলে প্লাস হচ্ছে কত 1। তুমি দেখো তো এটা কত আসে, এই যে 0 0 0 0। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলেছি কি যে কোনো বর্গ ম্যাট্রিক্সকে যদি ঘাতযুক্ত করা হয় তাহলে সেইটা যদি তার মান যদি শূন্য হয় তাহলে সেইটাকে বলা হয় শূন্যঘাতী। সমঘাতী কাকে বলছিলাম, সমঘাতী মানে হচ্ছে ওই ম্যাট্রিক্সটাকে স্কোয়ার করলে আবার পুনরায় ওই ম্যাট্রিক্সটা পাওয়া যায়, এটা ছিল কি সমঘাতী, মানে সম মানে কি সমান, একই পাওয়া যায়। আর এটা হচ্ছে কি শূন্যঘাতী, তার মানে কি 0 পাওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরেকটা ঘাতী আছে, সেটা হচ্ছে অভেদঘাতী। এটা আমি তোমাদের এখন করাবো, সেটা হচ্ছে অভেদঘাতী। অভেদঘাতী, ঠিক আছে, বা এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে উদ্ঘাতী। ওকে, উদ্ঘাতী। এটার ইংরেজি টার্ম হচ্ছে ইনভলুন্টারি। ওকে, ইনভলুন্টারি। ইনভলুন্টারি ম্যাট্রিক্স কাকে বলে, কোনো ম্যাট্রিক্সকে, কোনো বর্গ ম্যাট্রিক্সকে যদি ঘাতযুক্ত করা হয়, ঘাতযুক্ত করার পর যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যায় তাহলে সেই ম্যাট্রিক্সকে বলা হয় কি অভেদঘাতী বা উদ্ঘাতী। দেখো তো নামের সাথে একটা মিল আছে না, অভেদঘাতী মানে কি অভেদক পাওয়া যাবে, এরকম বিষয়টা। তোমরা তাহলে ডেফিনেশনটা এইভাবে লিখবা যে কোনো বর্গ ম্যাট্রিক্সকে বর্গ করলে যদি অভেদক ম্যাট্রিক্স পাওয়া যায় তবে প্রদত্ত ম্যাট্রিক্সকে বলা হয় উদ্ঘাতী ম্যাট্রিক্স। যেমন একটা এক্সাম্পল আমি তোমাদেরকে দিতে চাই, দেখো 5 3 1, তারপর হচ্ছে -8 5, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 0 0 -1। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এই ম্যাট্রিক্সটাকে স্কোয়ার করো অর্থাৎ বর্গ করো a গুণন a, তার মানে কি এই ম্যাট্রিক্সটা লিখবা ইনটু হচ্ছে আবার ওই ম্যাট্রিক্সটা লিখবা, লেখার পর যদি গুণ করো তাহলে তোমরা দেখবে যে 1 0 0 0 1 0 0 0 1 পাচ্ছ। এটা কি 3/3 ম্যাট্রিক্স না, তাহলে তুমি 3/3 একটা অভেদক ম্যাট্রিক্স পেয়ে যাবে। এই যে তুমি a স্কোয়ার করার পরে তুমি হচ্ছে কি পাচ্ছ, I3 পাচ্ছ। I3 পাবো না, I3 মানে কি 3টা সারি 3টা কলাম বিশিষ্ট যে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা সেইটা পাচ্ছ। যেহেতু তুমি স্কোয়ার করার পরে অভেদক ম্যাট্রিক্স পাচ্ছ তাই এই ম্যাট্রিক্সটাকে বলা হয় অভেদঘাতী, বুঝতে পেরেছো, বা ইনভলুন্টারি ম্যাট্রিক্স। তোমরা যদি এইগুলা মুখস্থ করতে যাও যে এই ম্যাট্রিক্সটা এটা মনে রাখবো 5 3 1 -8 5 2, তাহলে কিন্তু সর্বনাশ, ঠিক আছে, কারণ ম্যাথ আমরা কোনোভাবেই মুখস্থ রাখতে পারবো না। তোমাকে যদি বলা হয় যে নিচের কোনটি অভেদঘাতী, তোমাকে টেস্ট করতে হবে, যে স্কোয়ার করে টেস্ট করতে হবে। স্কোয়ার করা মানে কি, স্কোয়ার করা মানে আমরা তো আর ওই 5-এর স্কোয়ার করবো না, তাই না, গুণনের নিয়ম আছে, সারি বরাবর হাঁটবো কলাম বরাবর নামবো। গুণনের ক্লাসটা ডেফিনেটলি করে নিবা। তো গুণ করে আমরা দেখবো যে আসলে কোনটাতে অভেদক আসে, যেটাতে অভেদক আসবে সেটাই অভেদঘাতী, বুঝতে পেরেছি। এই হচ্ছে আমরা তাহলে কি দেখলাম, আমরা ফার্স্টে দেখলাম হচ্ছে সমঘাতী, তারপরে দেখলাম শূন্যঘাতী, এরপরে দেখলাম হচ্ছে অভেদঘাতী। এরপরে আমরা চলে যাব জটিল ম্যাট্রিক্সে। চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা 13 নম্বর টপিক্সে চলে যাই, জটিল ম্যাট্রিক্স। জটিল ম্যাট্রিক্সের ডেফিনেশনটা তোমরা লিখতে পারো। জটিল ম্যাট্রিক্স হচ্ছে কোনো ম্যাট্রিক্সের ভুক্তিগুলো যদি জটিল সংখ্যা হয় তাহলে সেই ম্যাট্রিক্সকে বলা হয় জটিল ম্যাট্রিক্স। ওকে, জটিল ম্যাট্রিক্স, জটিল ম্যাট্রিক্স। নাম্বারের ক্রমগুলো যদি চেঞ্জ হয় তাহলে তোমরা ঠিক করে নিও, হ্যাঁ। আচ্ছা, কমপ্লেক্স, এটার ইংরেজি টার্ম হচ্ছে কি কমপ্লেক্স ম্যাট্রিক্স। কমপ্লেক্স ম্যাট্রিক্স, তাহলে কমপ্লেক্স ম্যাট্রিক্স কাকে বলে, কোনো ম্যাট্রিক্সের উপাদানগুলো যদি জটিল সংখ্যা হয়। এই কমপ্লেক্স ম্যাট্রিক্স হতে গেলে কিন্তু বর্গ ম্যাট্রিক্স যে হতেই হবে এমনটা নয়, যে কোনো কিছু হতে পারে। ধরো এরকম আছে, এর মান আছে ধরো I4, তারপর আছে ধরো 2 - I, তারপরে ধরো আছে 3 বা -3, ঠিক আছে, এটাকে বলা হয় জটিল ম্যাট্রিক্স। এখন তোমরা হয়তো বলছো এই I এর মানটা কি, I হচ্ছে ইমেজিনারি নাম্বার, অর্থাৎ ইমেজিনারি নাম্বার।
আই এর উপর স্কোয়ার করলে -1 হয়, তার মানে কি আমরা বলতে পারি আই এর মান হচ্ছে √(-1)। আমি জটিল সংখ্যা চ্যাপ্টারে তোমাদেরকে এই জিনিসটা খুব ভালো মতো বোঝাবো যে আইটা আসলে কিভাবে আসলো। যারা তোমরা এখনই একটু কনসেপ্ট চাও এই বিষয়ে, আমি তাদের উদ্দেশ্যে একটু বলছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, ধরো তোমাকে বলা হলো √16, এটা মানে কত? তুমি বলবা যে √4² এর মানে হচ্ছে কত? 4। অথবা তুমি চিন্তাটা এইভাবে করতে পারো যে 16 মানে হচ্ছে √4 × 4, তাহলে এটা মানে হচ্ছে √4 ইন্টু হচ্ছে √4, তার মানে হচ্ছে কি 2 × 2, তার মানে হচ্ছে 4। মানে ওই যে √(ab) মানে তো আমরা বলতে পারি √(a) ইন্টু √(b)। এই কনসেপ্টকে কাজে লাগিয়ে আমরা 4 পাচ্ছি, আবার সরাসরি স্কোয়ারের ফরম্যাট কাজে লাগিয়েও আমরা 4 পাচ্ছি। এই 4টা কিভাবে আসলো? এই যে 4 টু দ্য পাওয়ার এই যে 2/2, এখানে যদি 3 থাকতো তাহলে নিচে 3 হইতো, তাহলে 2/2 কাটা গেলে আলটিমেটলি 4 পাওয়া যায়, তাই না? তার মানে সূচকের নিয়ম হোক আর এই √(ab) ফর্মুলা হোক, আমরা দুটোতেই 4 পাচ্ছি। এখন ধরো তোমাকে বলা হলো এরকম √(-16) কত? তাহলে তুমি এই কনসেপ্টটা যদি কাজে লাগাও তুমি কি লিখতে পারবা বলো তো? তুমি লিখতে পারবা না √(-1) ইন্টু √(16) বলা যাবে এটা? মানে 16 গুণন -1 করা যায়। এখন আমরা বলতে পারি √(-1) ইন্টু এই যে √(16) এর ভ্যালু কত পেলাম? এখানে 4 পেলাম, দ্যাট ইজ 4। এখন সমস্যা হচ্ছে এই √(-1), তো বিজ্ঞানী অয়েলার, উনি খুবই চালাক মানুষ ছিলেন, যাই হোক সম্মান দিয়েই বলছি, বিজ্ঞানী অয়েলার, ম্যাথমেটিশিয়ান অয়েলার, উনি চিন্তা করলেন 1831 সালে উনি এই কাল্পনিক সংখ্যাটা আবিষ্কার করেছেন। উনি চিন্তা করলেন যে কিরে, কোনো একটা নেগেটিভ সংখ্যাকে আমি যদি এই √(-1) মুক্ত করতে পারি বা এইটাকে একটা ফর্মুলার মধ্যে ফেলতে পারি তাহলে তো ইজিলি মান পাওয়া যায়। উনি ব্যাপারটাকে এইভাবে চিন্তা করলেন যে -1 ইন্টু এই যে পজিটিভ, অর্থাৎ এইখানে তুমি যাই দাও না কেন, ধরো একটা বাক্স আছে, একটা বক্সের মধ্যে কিছু সংখ্যা আছে, তাহলে এই বক্সটা কি এখানে চলে আসবে, -1টা আলাদা হয়ে যাবে। মানে এখানে যদি ধরো -100 হয় তাহলে -1 ইন্টু √(100), তাহলে এই যে সংখ্যাটা আছে আমি এই √(এইটার মান পজিটিভ কিছু একটা পাবো, বাট এইটা যদি আমি কোনো মতে কনভার্ট করতে পারি তাহলেই তো আমার মানটা আমি পেয়ে যাচ্ছি। তাহলে এই জায়গায় যদি 100 হইতো, এই জায়গায় যদি 100 হইতো তাহলে এই জায়গায় কত হইতো বলো তো? এখানে হতো 10, মানে 100, তাহলে কত হইতো? √(-1) ইন্টু হচ্ছে 10। তাহলে আমরা এই √(-1)কে যদি কনভার্ট করি, √(-1) ইকুয়াল যদি আমরা i ধরি, তাহলে আমরা বলতে পারি না এটা ইকুয়াল 10i। তার মানে 10i মানে কি আছে? 10i মানে আছে √(-100)। আমি যে এই যে এখানে i লিখেছি না, এর মানে হচ্ছে √(-1), বুঝতে পেরেছো? এখানে লিখেছি 2 - i, -i মানে 2 মাইনাস √(-1), বুঝতে পেরেছো? তাহলে 10i যদি থাকতো, 10i মানে √(100). জটিল সংখ্যা চ্যাপ্টারে আমরা ডিটেলস ওয়েতে দেখব জটিল সংখ্যার এই পুরো জগৎটা কিভাবে কাজ করে। সো আমরা ওই দিকে আর যাব না, জাস্ট তোমাদেরকে আমি বোঝাচ্ছি যে এই যে √(-1) ইকুয়াল যে আমরা i ধরেছি, তাহলে আমরা বলতে পারি না এটাকে স্কোয়ার করলে -1 ইকুয়াল কি i²। এই যে i² ইকুয়াল -1, এটাই একটা বিখ্যাত সূত্র, জটিল সংখ্যা চ্যাপ্টারের একটা জনপ্রিয় সূত্র হচ্ছে এটা, i² ইকুয়াল -1। তাহলে কি i যুক্ত কোনো সংখ্যা যদি থাকে তাহলেই আমরা বলতে পারি যে সেই ম্যাট্রিক্সটা হচ্ছে জটিল ম্যাট্রিক্স। বুঝতে পেরেছি? তাহলে কি বললাম? জটিল সংখ্যাযুক্ত কোনো ম্যাট্রিক্সকে বলা হয় জটিল ম্যাট্রিক্স, ঠিক আছে? অর্থাৎ কাল্পনিক সংখ্যাযুক্ত কোনো ম্যাট্রিক্স যদি থাকে তাহলে সেইটাকে বলা হবে কমপ্লেক্স ম্যাট্রিক্স। এরপরে প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা চলে যাব আমাদের নেক্সট টাইপে। নেক্সট আমি তোমাদেরকে শেখাবো অনুবন্ধী ম্যাট্রিক্স। লক্ষ্য করো, অনুবন্ধী ম্যাট্রিক্স, অনুবন্ধী ম্যাট্রিক্স, এটার ইংরেজি টার্ম হচ্ছে কনজুগেট ম্যাট্রিক্স। ইংরেজি টার্মটা হচ্ছে কনজুগেট ম্যাট্রিক্স, কনজুগেট ম্যাট্রিক্স, ঠিক আছে? কনজুগেট ম্যাট্রিক্স। দেখো প্রিয় শিক্ষার্থীরা, কনজুগেট বিষয়টা কি তোমাদেরকে এটা আগে বুঝতে হবে। a ইকুয়াল যদি এরকম হয় যে 2 + i, এটা একটা জটিল সংখ্যা, ঠিক আছে? এটা একটা জটিল সংখ্যা, তাহলে a বার ইকুয়াল হবে 2 - i, অর্থাৎ +i এর জায়গায় -i আর -i এর জায়গায় যদি হয় +i, তাহলে পরস্পরের অনুবন্ধী। অর্থাৎ তোমাকে যদি বলা হয় যে কোনো একটা জটিল সংখ্যা z ইকুয়াল বা c ইকুয়াল, যদি তোমাকে বলা হয় যে ধরো 3 - হচ্ছে 5i, এটা বলা হলো, তাহলে এর মানে এই যে z যে সংখ্যাটা আছে এইটার অনুবন্ধী হবে কত জানো? এইটার অনুবন্ধী
এটার অনুবন্ধী হবে 3 প্লাস হচ্ছে 5i, মানে 3 আর 5 সেম থাকবে, এই যে জাস্ট i এর জায়গায় মাইনাস আই হবে, এই হচ্ছে বিষয়। ঠিক আছে, এখানে কি মাইনাস আই আছে, তাহলে মাইনাস আই এর জায়গায় কি প্লাস আই হয়েছে, প্লাস আই মানেই তো এটা, বুঝতে পেরেছো? তাহলে অনুবন্ধী মানে হচ্ছে জাস্ট প্লাসটা মাইনাস হয়ে যাবে, প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে। তাহলে অনুবন্ধী ম্যাট্রিক্সের এক্সাম্পল যদি তোমাকে দিতে হয় তাহলে কিভাবে দিতে পারি? ধরো এরকম আছে যে, আচ্ছা এখানেই আমি দেখাই, ধরো এ একটা ম্যাট্রিক্স আছে এরকম যে 5 প্লাস ধরো i, তারপরে আছে 2i, ঠিক আছে 2i, তারপরে ধরো আছে 3, তারপরে আছে ধরো মাইনাস 5i, ধরো এরকম আছে। তাহলে এ ম্যাট্রিক্সের কনজুগেট ম্যাট্রিক্স কত হবে? এ বার, এখানে এ বার দেয়া হয়, ঠিক আছে? তাহলে এ বার মানে কি? এ বার মানে তুমি জাস্ট প্লাসের জায়গাগুলোতে মাইনাস করে দিবা, অর্থাৎ 5 প্লাস আই আছে না, তুমি এখানে করে দিবা 5 মাইনাস আই, এই জায়গায় 2i আছে, তুমি এই জায়গায় করে দিবা মাইনাস 2i, এই জায়গায় 3 আছে, এখানে 3 থাকবে, আর এই জায়গায় মাইনাস 5i আছে, আমাদের এখানে হবে কত? 5i। বুঝতে পেরেছি? তার মানে মোরালটা কি? মোরালটা হচ্ছে প্লাস আই এর জায়গায় মাইনাস আই হবে, মাইনাস আই এর জায়গায় প্লাস আই হবে, উভমুখী বিক্রিয়ার মতো, ঠিক আছে? তাহলেই আমরা সেটাকে বলতে পারবো অনুবন্ধী ম্যাট্রিক্স, পরস্পর পরস্পরের অনুবন্ধী, অর্থাৎ এই যে এ এবং এ বার এই উভয়ের অনুবন্ধী ম্যাট্রিক্স। ক্লিয়ার? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে যাব ত্রিভুজ আকার ম্যাট্রিক্স। ডোমেইন ম্যাথ 3rd নাম্বার পেজে আছে এটা, ঠিক আছে? ত্রিভুজ ম্যাট্রিক্স। ত্রিভুজ ম্যাট্রিক্স কাকে বলে? মুখ্য কর্ণের যে কোনো এক পাশে যদি ম্যাট্রিক্সের ভুক্তি থাকে আর বাকি ভুক্তিগুলা যদি শূন্য হয় তাহলে সেই ম্যাট্রিক্সকে বলা হবে ত্রিভুজ ম্যাট্রিক্স। আমরা আগে আমাদের মতো বুঝে যাব, তাই না? তাহলে 14 নাম্বার হচ্ছে কি? ত্রিভুজ ম্যাট্রিক্স। ত্রিভুজ ম্যাট্রিক্স, ত্রিভুজ ম্যাট্রিক্স, ডেফিনেটলি এটার নাম হবে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, ঠিক আছে? ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তো ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের তাহলে সংজ্ঞাটা কি হবে? সংজ্ঞাটা লিখো। যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের নিচের বা উপরের ভুক্তিগুলি শূন্য হয় তাকে ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলা হয়। ওকে, ত্রিভুজাকার ম্যাট্রিক্সটা দুইটা ক্যাটাগরির হয়ে থাকে, একটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার, নিম্ন ত্রিভুজাকার। চলো বিষয়টা বুঝিয়ে দেই। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে বলেছি যে মুখ্য কর্ণের যে কোনো এক পাশে যদি উপাদান থাকে আর অপর পাশে যদি উপাদান না থাকে তাহলেই সেটা হচ্ছে ত্রিভুজ ম্যাট্রিক্স। না থাকা মানে কি? শূন্য। দেখো বিজ্ঞানে অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বুঝতে পেরেছো? এই সাবজেক্টগুলোতে মানে সায়েন্সে নেই বলতে কিছু নাই। নেই মানে হচ্ছে শূন্য, নেই এর ভ্যালু শূন্য। তোমাকে কেউ জিজ্ঞাসা করছে তোমার কাছে কত টাকা আছে, তোমার ফ্রেন্ড ধর বলছে তোর কাছে কত টাকা আছে, তো তুমি বলবা যে আমার কাছে 0 টাকা আছে। নেই বলতে কি? নেই কি বলে নাকি কেউ, তাই না? আচ্ছা, নেই মানে হচ্ছে 5 টাকা আছে, 5 যোগ আরো কিছু টাকা আছে, এই কিছুটা শূন্য আছে, তাহলে কি যোগ করে দিতে পারি না? যোগের অভেদক, তাই না? এটাকে বলা হয়। বাস্তব সংখ্যা চ্যাপ্টারে ওইগুলা তোমরা শিখবা। তো নেই মানে হচ্ছে শূন্য। তাহলে বলো তো উপাদান নেই মানে কি? শূন্য আছে। আচ্ছা, তাহলে এখন আমাকে বলো তোমরা, যদি এখানে 1 হয়, -1 হয়, 3 হয়, এখানে ধরো 5 আছে, 2 আছে, ধরো -10 আছে, এখন বাকি উপাদানগুলো কি ফাঁকা থাকবে? অবশ্যই না, ফাঁকা থাকবে না, এগুলো শূন্য দ্বারা পূর্ণ হয়ে যাবে। এই যে তোমাদেরকে বললাম নেই মানে শূন্য, এই কনসেপ্টটা যে কি পরিমাণ কাজে লাগে এটা তোমরা সামনের দিকে যে চ্যাপ্টারগুলো আছে এগুলো করলেই বুঝতে পারবে। যে কোনো একটা ধরো যে একটা বৃত্ত চ্যাপ্টারের সমীকরণ আছে যে x² প্লাস হচ্ছে y² প্লাস হচ্ছে ধরো 5x প্লাস 2 ইকুয়াল হচ্ছে 0। এখন বৃত্ত হইতে গেলে সমীকরণের শর্ত কি? x² প্লাস y² প্লাস 2gx প্লাস হচ্ছে 2fy প্লাস হচ্ছে c ইকুয়াল 0 হতে হবে। এখন এখানে x এর টার্ম আছে, x এর সহগ 2g ইকুয়াল 5 দেওয়া আছে, তো y এর টার্ম তো নেই। y এর টার্ম নেই মানে কি? অ্যাকচুয়ালি কি y এর টার্ম নেই? অবশ্যই আছে। নেই মানে হচ্ছে আমরা এটাকে ধরে নেই 0 ইন্টু y প্লাস হচ্ছে c ইকুয়াল 0, মানে y এর টার্ম নেই। এখানে দেখো y এর কোনো y যুক্ত কোনো টার্ম আছে? x² আছে, y² আছে, শুধু x আছে, কিন্তু y যুক্ত কিছু নেই। বাট আমরা 0 ইন্টু y ধরে কিন্তু আমাদের অ্যানালাইসিসগুলা করি বা করছি। ফারুকি স্যার যে পেজটা আছে ওখানে আমি বৃত্ত চ্যাপ্টারের লাইভ ক্লাসে এগুলো ডিটেলসলি দেখিয়েছি বিভিন্ন কেস ধরে। তো আশা করি তোমরা যারা ক্লাসগুলো করেছো তারা এটা বুঝতে পেরেছো। সো এই কনসেপ্টটা আমাদের প্রচুর কাজে লাগে। ওকে, তাহলে আমরা আমাদের আলোচনায় ফিরে যাই, পয়েন্টে ফিরে যাই। চলো, আমি বলেছি কি যে মুখ্য কর্ণের যে কোনো এক পাশে উপাদান থাকবে, বাকি পাশে উপাদান থাকবে না। উপাদান থাকবে না মানে শূন্য,
ঠিক আছে, তাহলে সেইটাকে বলা হবে ত্রিভুজ ম্যাট্রিক্স। তাহলে এটাও একটা ত্রিভুজ ম্যাট্রিক্স। আবার এরকমও তো হতে পারে, এটা কি উপরের দিকে আছে, আবার মানগুলো কি নিচের দিকে থাকতে পারে না? ধরো এরকম আছে, ধরো যে এ বি সি আছে, ABC আছে, এখানে আছে 0 0 0, এই দিকে ধরো মান আছে, ধরো -1 2 5, ধরো এরকম আছে। তাহলে কি মানগুলো কি এই দিকে আছে না? দেখো তো, মানে এই দিকে এই অংশটাতে কি মান আছে না? এই অংশটাতে মান আছে না? এখানে তো একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, তাই না প্রিয় শিক্ষার্থীরা? দেখো তো একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে না? এই যে একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, মানে এক পেশে ম্যাট্রিক্স, ঠিক আছে, একটা পাশে আছে। তাহলে এইটা কি ডেফিনেটলি বর্গ ম্যাট্রিক্স হতে হবে, কারণ না হলে তো তুমি কর্ণ পাবা না। তুমি প্রধান কর্ণ কিভাবে পাবে বলো? যদি এরকম হয় যে এ বি সি ডি ই এফ, ধরো এরকম বললো, এখন তুমি এখান থেকে কর্ণ কিভাবে বের করবা? তুমি যদি এদিক দিয়ে হাঁটো তাহলে এই পর্যন্ত গিয়ে শেষ হবে, এদিক দিয়ে হাঁটলে এই পর্যন্ত গিয়ে শেষ হবে, তাহলে কি কর্ণ ম্যাট্রিক্স তুমি পাবা? তার মানে কি এই ম্যাট্রিক্সটা অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে। ত্রিভুজ ম্যাট্রিক্স হতে গেলে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে, তাহলেই আমরা একটা সিমেট্রিক কর্ণ পাবো, তাই না? মুখ্য কর্ণ পাবো। তাহলে মুখ্য কর্ণের এক পাশে যদি থাকে সেটাই হচ্ছে, যদি কোনো উপাদান থাকে সেটাই হচ্ছে কি কর্ণ ম্যাট্রিক্স। এখন আমি তোমাদের বলেছি যে এই কর্ণ ম্যাট্রিক্স দুইটা ভাগে বিভক্ত হবে। একটা কি বললাম যে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। অর্থাৎ এখানে দেখো মুখ্য কর্ণের উপরের দিকে ভুক্তি আছে, তাই না? এই জন্য এটাকে আমরা বলছি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, অর্থাৎ ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আর এই ম্যাট্রিক্সটার দেখো তো নিচের দিকে মান আছে না, এই জন্য এটার নাম হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে কি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে কি নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আশা করি ত্রিভুজ ম্যাট্রিক্সটা তোমরা ভালো মতো অ্যাবজর্ব করতে পেরেছো। চলো আমরা সামনে অগ্রসর হই। এরপরে চলো আমরা দেখব আমাদের নেক্সট প্রকারভেদ, এটি হচ্ছে উপম্যাট্রিক্স। উপম্যাট্রিক্স, উপম্যাট্রিক্সকে বলা হয় সাবম্যাট্রিক্স। ঠিক আছে, সাবম্যাট্রিক্স। সাবম্যাট্রিক্সটা কি? সাবম্যাট্রিক্স হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্স থেকে যে কোনো সংখ্যক সারি বা কলাম বাদ দেওয়ার পর অবশিষ্ট যে ম্যাট্রিক্সটা থাকবে সেই ম্যাট্রিক্সটা হবে প্রদত্ত ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স। অর্থাৎ কীরকম বিষয়টা? ধরো যে 1 2 3 4 5 -2, ধরো ABC এরকম আছে, এটা একটা ম্যাট্রিক্স। এখন এখান থেকে ধরো আমরা 1 নম্বর সারি এবং 1 নম্বর কলামটা বাদ দিলাম, এই যে এইটা বাদ দিলাম, দেওয়ার পরে ধরো যে ম্যাট্রিক্সটা পেলাম বি ম্যাট্রিক্স, তাহলে কি পাবো? এই যে 5 -2 BC, এটা পাবো না? তার মানে হচ্ছে বি ম্যাট্রিক্স হচ্ছে এর উপম্যাট্রিক্স, অর্থাৎ উপসেটের মতো বিষয়টা। দেখো ধরো 1 2 3 4 চারটে উপাদান আছে এ সেটে, বি সেটে আছে ধরো যে 2 আর 3। তাহলে এই যে 2 আর 3, এই যে বি বিলংস টু কি এ না, অথবা উপসেট অফ এ, যেটাই বল না কেন, এলিমেন্টস অফ এ বলতে পারি, কোনো অসুবিধা নাই। তাহলে বিষয়টা হচ্ছে যে কোনো একটা ম্যাট্রিক্স থেকে যে কোনো একটা সারি বা কলাম বাদ দিয়ে বাকি যে উপাদানটুকুন থাকবে এই ম্যাট্রিক্সটা হচ্ছে, মানে এই যে অবশিষ্ট যে ম্যাট্রিক্সটা সেইটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স। বুঝতে পেরেছো? এরপরে আমি তোমাদেরকে শেখাবো ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স। ঠিক আছে, ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স। এরপরে আমরা শিখবো কি ট্রান্সপোজ, ট্রান্সপোজ ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স, বিম্ব ম্যাট্রিক্স, ট্রান্সপোজ। ওকে, ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে কোনো ম্যাট্রিক্সের সারিকে কলামে এবং কলামকে সারিতে রূপান্তরিত করলে যেই ম্যাট্রিক্স উৎপন্ন হয় সেই ম্যাট্রিক্স হচ্ছে প্রদত্ত ম্যাট্রিক্সের বিম্ব ম্যাট্রিক্স। কীরকম বিষয়টা? ধরা যাক এ ম্যাট্রিক্স দেওয়া আছে এ বি সি ডি। ঠিক আছে, এখানে সারি বরাবর আছে কি এ বি এবং সি ডি। আমরা কি করব? আমরা আরেকটা ম্যাট্রিক্স উৎপন্ন করব। ধরা যাক এই ম্যাট্রিক্সটা হচ্ছে বি ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্সটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের সারিকে কলাম করব, প্রথম ম্যাট্রিক্সের কলামকে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি করব। অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের সারিকে কলাম করব এবং কলামকে সারি করব, একই কথা। প্রথম কলামকে প্রথম সারি, দ্বিতীয় কলামকে দ্বিতীয় সারি। অর্থাৎ এই যে দেখো সারি বরাবর কি আছে এ বি আছে, আমরা এ বিকে কি করব? কলাম বরাবর লিখব। আবার এখানে কি আছে? দ্বিতীয় কলামে দ্বিতীয় সারিতে কি আছে? সি ডি। এই দ্বিতীয় সারিটা হয়ে যাবে দ্বিতীয় কলাম, অর্থাৎ সি ডি।
বুঝতে পেরেছো? অর্থাৎ সারিকে কি করলাম, কলামে রূপান্তর করলাম, বা বিপরীতভাবে কলামকে সারিতে রূপান্তর করলাম। একই তো, এই ম্যাট্রিক্সটার বিপরীতভাবে চিন্তা করো তো, যে এই যে এসি ছিল কি কলাম, এসি হয়ে গেছে এখানে সারি। তার মানে সারিকে কলাম বা কলামকে সারি, যেটাই বলি না কেন স্টেটমেন্ট ঠিক আছে। যদি এই ঘটনাটা আমরা ঘটাতে পারি তাহলে এই যে বি ম্যাট্রিক্সটা হলো, এই বি ম্যাট্রিক্স হচ্ছে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আমরা এই বি ম্যাট্রিক্স ইকুয়াল বলতে পারি এ ট্রান্সপোজ। তাহলে তোমাকে যদি এরকম বলা থাকে, এ একটা ম্যাট্রিক্স দেয়া আছে, ধরো যে এরকম দেয়া আছে যে 1 - 1 2 5, ধরো এরকম দেয়া আছে, তোমাকে বলা হলো এ ট্রান্সপোজ ইকুয়াল কত, তাহলে তুমি কি করবা, সুন্দর মতো এই যে 1 - 1 বসিয়ে দিবা। এ আছে কি সারি বরাবরে, তুমি বসাবা কলাম বরাবরে 1 - 1, তারপরে হচ্ছে 2 5। বুঝতে পেরেছো? এই যে 2 5, এই যে 2 5 এদিক দিয়ে হবে। ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারলাম ট্রান্সপোজ ম্যাট্রিক্স এবং উপম্যাট্রিক্স। চলো একটু রিভাইজ করে ফেলি। উপম্যাট্রিক্সটা কি? উপম্যাট্রিক্স হচ্ছে কোনো ম্যাট্রিক্সের যে কোনো সংখ্যক সারি বা কলাম বাদ দিলে যে অবশিষ্ট ম্যাট্রিক্সটা পাওয়া যায়, সেই ম্যাট্রিক্স হচ্ছে প্রদত্ত ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স। আর ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স হচ্ছে কোনো ম্যাট্রিক্সের সারিকে কলামে এবং কলামকে সারিতে রূপান্তর করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায়, সেই ম্যাট্রিক্সটা হবে প্রদত্ত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স। ক্লিয়ার? তোমাদের এইটার সাথে কিন্তু, এই বিম্বর সাথে কিন্তু লম্ব ম্যাট্রিক্সের একটা প্যাচ লাগে। লম্ব ম্যাট্রিক্সটা আমরা একটু পরেই শিখব। লম্ব ম্যাট্রিক্স হচ্ছে কোনো ম্যাট্রিক্সকে তার ট্রান্সপোজের সাথে গুণ করার পরে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স উৎপন্ন হয়, তাহলে এই প্রদত্ত ম্যাট্রিক্সটাকে বলা হবে লম্ব ম্যাট্রিক্স। লম্ব আর বিম্ব কিন্তু এক জিনিস না। বুঝতে পেরেছো? তাহলে চলো আমরা নেক্সট টাইপে চলে যাই। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে শেখাবো হার্মিশিয়ান ম্যাট্রিক্স। এটা ডোমেইন ম্যাথের 4র্থ পৃষ্ঠায় আছে, হার্মিশিয়ান ম্যাট্রিক্স। হার্মিশিয়ান ম্যাট্রিক্স, হার্মিশিয়ান ম্যাট্রিক্স, ঠিক আছে? হার্মিশিয়ান ম্যাট্রিক্স তোমরা ডেফিনিশনটা এইভাবে লিখে নাও যে কোনো বর্গ ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্সের ট্রান্সপোজ যদি প্রদত্ত ম্যাট্রিক্সের সমান হয়, অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্স আমরা লিখব, সেই ম্যাট্রিক্সের অনুবন্ধী করে সেইটা ট্রান্সপোজ করব। যদি এইটা সমান হয় তাহলে আমরা এই এ ম্যাট্রিক্সকে বলবো হার্মিশিয়ান ম্যাট্রিক্স। অর্থাৎ এ ম্যাট্রিক্সকে অনুবন্ধী করব, অনুবন্ধী ট্রান্সপোজ করব, সেইটা যদি প্রদত্ত যে ম্যাট্রিক্সটা আছে সেইটার যদি সমান হয়, অর্থাৎ পূর্বের ম্যাট্রিক্সের সমান যদি হয়, তাহলেই প্রদত্ত ম্যাট্রিক্সকে বলা হবে কি হার্মিশিয়ান ম্যাট্রিক্স। কীরকম হতে পারে? এক্সাম্পল, একদম ডোমেইন ম্যাথের এক্সাম্পলটাই তোমাদের আমি লিখে দিচ্ছি। এখানে আছে হচ্ছে 5 2 - i, তারপর হচ্ছে -i, তারপর ধরো এখানে বলা আছে 2 + i, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 5 + i, তারপর এখানে বলা আছে i 5 - i, তারপর হচ্ছে -1। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এইটার যদি আমরা অনুবন্ধী করি, তাহলে কি হবে বলো তো? অনুবন্ধী করলে আমরা পাবো কি 5। এই যে আমি কি বললাম একটু আগে যে মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, তাহলে এটার অনুবন্ধী কত হবে? 2 + i। 2 - i এর অনুবন্ধী কি 2 + i হবে না? 2 + i। এখানে -i আছে, তার মানে কি +i হবে। এখানে আছে 2 + i, তার মানে এখানে কি হবে? 2 - i। 3 আছে, 3 হবে, নো চেঞ্জ। এখানে আছে কি 5 + i, তার মানে হবে কত? 5 - i। আবার এই জায়গায় আছে i, তার মানে কত হবে? -i। এই জায়গায় আছে 5 - i, তাহলে কত হবে? 5 + i। এই জায়গায় আছে -1, -1ই হবে। এখন প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই এ বারকে ট্রান্সপোজ করো তো, মানে এই জিনিসটাকে ট্রান্সপোজ করে দাও, এটাকে পুরোটাকে ট্রান্সপোজ করে দাও। মানে সারিটা কলাম, কলামটা সারি, তাহলে প্রথম সারিটাকে আমরা প্রথম কলাম করব, দ্বিতীয় সারিটাকে দ্বিতীয় কলাম করব। তাহলে প্রথম সারিটাকে প্রথম কলাম করি, চলো। 5 2 - i, তারপরে কত হবে? 2 - i, তারপরে কত হবে? -i। তারপরে দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম করব, 2 + i, তারপর হচ্ছে এখানে হবে কত? 3, তারপর হচ্ছে কত? 5 প্লাস হচ্ছে i, তারপরে তৃতীয় সারি তৃতীয় কলাম, অর্থাৎ i 5 - i -1। বলো তো এইটার এইটা কি একই না? দেখো এই যে 5 5 2 - i 2 - i -i, 2 + i 2 + i, এই যে 2 + i, তারপর হচ্ছে 3, এই যে 3, 5 + i, এই যে 5 + i -1, তারপরে এই যে i, এই যে i 5 - i 5 - i -1 -1। দারুণ না বিষয়টা? 1 মিনিট জাস্ট, একটা কল আসছে আমার, একটু বিরতি দিলাম। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দারুণ একটা বিষয় দেখলাম, তাই না? অর্থাৎ কোনো ম্যাট্রিক্সকে অনুবন্ধী করার পর ট্রান্সপোজ করার ফলে যদি পুনরায় আমরা প্রদত্ত ম্যাট্রিক্সকে ফিরে পাই, তাহলে প্রদত্ত ম্যাট্রিক্সকে বলা হবে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা পরের টাইপে চলে যাই।
প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, আয়ত ম্যাট্রিক্স এবং লম্ব ম্যাট্রিক্স। এই তিনটা ম্যাট্রিক্সই অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষায় এমসিকিউতে এই ম্যাট্রিক্সগুলো কিন্তু আসে। কোন জায়গায় প্যাচ লাগে আমি সেটা তোমাদের বলি। তোমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটাকে অনেক সময় মনে করো যে এটা শুধুমাত্র বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স, আবার আয়ত ম্যাট্রিক্সটাকে মানে যেটা হচ্ছে যে রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটাকে মনে করো যে বর্গ ম্যাট্রিক্স, আর অর্থগোনালটাকে মনে করো ডায়াগোনাল ম্যাট্রিক্স অর্থাৎ কর্ণ ম্যাট্রিক্স। তো এটা হচ্ছে খুবই সিম্পল একটা টার্ম। এই লম্বটাকে তোমরা বিম্ব ম্যাট্রিক্সের সাথেও কিন্তু গুলিয়ে ফেলো। তিনটাই আমরা ইন্ডিভিজুয়ালি দেখি। চলো দেখো, আমাদের ফার্স্টে হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে কোনো একটা বর্গ ম্যাট্রিক্সকে নির্ণায়ক করার পর সেই নির্ণায়কের সহগুণক ম্যাট্রিক্সকে যদি আমি ট্রান্সপোজ করি তাহলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেটাই হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। আমি তোমাদের যখন বিপরীত ম্যাট্রিক্সটা নির্ণয় করা শেখাবো তখন এই অ্যাডজয়েন্টটা খুব ক্লিয়ারলি দেখাবো। আশা করি তোমরা প্রথম দিকের ক্লাসগুলো করেছো, অর্থাৎ আজকে তো আমাদের লেকচার 5, লেকচার 1, 2, 3, 4 যদি ভালো মতো করে থাকো তাহলে সহগুণক এবং অনুরাশি এবং সহগুণকের যে পার্থক্যগুলো আছে বা যে ক্লাসিফিকেশনগুলো আছে কীভাবে নির্ণয় করতে হয় খুব ভালো মতো বুঝে গেছো। অনুরাশি হচ্ছে কি? মাইনর। মাইনর মানে হচ্ছে অনুরাশি, অনুরাশি। আর কোফ্যাক্টর মানে হচ্ছে সহগুণক। ঠিক আছে, আমরা কোনো একটা নির্ণায়কের সহগুণক ম্যাট্রিক্সগুলো নির্ণয় করব, সহগুণকগুলো নির্ণয় করব, সহগুণক ম্যাট্রিক্সটা না, সহগুণকগুলো নির্ণয় করব। সহগুণকগুলোকে নিয়ে গঠিত যে ম্যাট্রিক্সটা হবে সেইটার ট্রান্সপোজ করার পরে যেই ম্যাট্রিক্সটা পাবো সেইটাই হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে চলো তো আমরা একটু ডেফিনিশনটা আবার ঝালাই করে নেই। কোনো একটা ম্যাট্রিক্স ধরো দেয়া আছে, একটা বর্গ ম্যাট্রিক্স ধরো যে দেয়া আছে ABCD। এই ম্যাট্রিক্সটা থেকে আমাকে কি করতে হবে? আগে নির্ণায়ক করতে হবে। ঠিক আছে, আমরা আগে নির্ণায়ক করব। নির্ণায়কটা কি? এই যে AB তারপর CD। ঠিক আছে, ABCD। এখন কথা হচ্ছে যে এই ABCD এইটার আমরা সহগুণক ম্যাট্রিক্স নির্ণয় করব। ঠিক আছে, তাহলে সহগুণকটা কি? চিহ্ন সহ। সহগুণক মানে চিহ্ন সহ। আমি কিন্তু খুব ভালো মতো বুঝিয়েছিলাম সহগুণকটা কি। তোমরা একদম একটা নির্ণায়ক থাকলে এটা যে অন্ধভাবে এটার মানটা এইভাবে করে নির্ণয় করো, AD মাইনাস হচ্ছে BC, এই অন্ধভাবে এইটা অ্যাপ্লাই করছি। কেন করছি? এই কেনর মধ্যে এই যে মাইনাসটা আছে, এই মাইনাসের মধ্যে লুকায়িত আছে সহগুণক। ওটা আমি নির্ণায়কের মান নির্ণয়ে খুব ডিটেলসলি দেখিয়েছি। তো আনফর্চুনেটলি আমি আগে হচ্ছে লেকচার 6টা অর্থাৎ তোমার হচ্ছে এই যে অনুরাশি সহগুণক এবং নির্ণায়কের মান নির্ণয়ের কন্টেন্টটা আগেই আপলোড করা হয়েছে ক্লাসগুলো। এর কারণটা হচ্ছে তোমরা যাতে আগে ওটা দেখে নিতে পারো, তারপরে এই ক্লাসটাতে যাতে চলে আসতে পারো। তো কোনো সমস্যা নেই, যারা তোমরা এই ক্লাসটি ফার্স্ট করছো তোমরা ক্লাস 6টা করে নিবা, অর্থাৎ নির্ণায়কের মান কিভাবে নির্ণয় করতে হয় অনুরাশি সহগুণকের ওই ক্লাসটা করে নিবা, তাহলে এইটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। যারা অলরেডি করেছো তাদের জন্য এটা রিভাইজ হয়ে যাবে, আর যারা তোমরা এখনো কিছু জানো না তাদের উদ্দেশ্যে আমি তোমাদেরকে এটা বলছি। দেখো, সহগুণক হচ্ছে, তুমি যদি A এর সহগুণক নির্ণয় করতে চাও তাহলে নিয়মটা কি জানো? A এর সহগুণক, A এর সহগুণক হচ্ছে -1 টু দ্য পাওয়ার A যেই সারি বা কলামে আছে সেইটা লিখতে হবে, অর্থাৎ -1 টু দ্য পাওয়ার R প্লাস সি ইন্টু এইটা যেই সারি বা কলামে আছে সেইটা বাদ দিয়ে বাকি উপাদানটুকুন আমাকে এখানে লিখতে হবে। ঠিক আছে, তাহলে -1 টু দ্য পাওয়ার সারি প্লাস কলাম যদি করি বলো তো এই A কত নাম্বার সারি বা কলামে আছে? 1 নম্বর সারি 1 নম্বর কলাম, তার মানে 1 + 1 ইন্টু, দেখো এটা যদি বাদ দেই মানে এই যে 1 নম্বর সারি 1 নম্বর কলাম যদি বাদ দেই তাহলে কি শুধু D থাকছে না? এই যে D, অর্থাৎ আমরা পাবো হচ্ছে D, অর্থাৎ A এর সহগুণক হচ্ছে D। বুঝতে পেরেছো? তাহলে আমরা এর রিপ্লেসমেন্টে কত লিখবো বলো তো? এর রিপ্লেসমেন্টে আমরা লিখবো হচ্ছে D। আবার B এর রিপ্লেসমেন্টে কত লিখবো বলো তো? B এর সহগুণক কত? এগুলা কিন্তু সহগুণক। ঠিক আছে, সহগুণক। সহগুণককে আমরা A না লিখেও আমরা এইভাবে লিখতে পারি যে কোফ্যাক্টর অফ 1/1, কোফ্যাক্টর অফ 1/1, মানে 1 নম্বর সারি 1 নম্বর কলামের কোফ্যাক্টরটা কত। এইটাও যে কথা A এর সহগুণক, এই কথাটা লিখাও কিন্তু একই কথা। আমাদেরকে তো এইটার সহগুণকগুলো নির্ণয় করে সেইটার ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখন যদি B এর নির্ণয় করতে চাই তাহলে কত হবে বলো তো? আমি একটু ভেঙে ভেঙে তোমাদের দেখাই, যেহেতু তোমরা অনেকেই আগের ক্লাসটা দেখো নাই। দেখো এই যে B, তাহলে B কত হবে? -1 টু দ্য পাওয়ার 1 নম্বর সারি 2 নম্বর কলাম, অর্থাৎ 1 নম্বর সারি 2 নম্বর কলাম ইন্টু B যেই সারি বা কলাম আছে সেটা বাদ, তাহলে বাকি উপাদানটা কত হচ্ছে? C, এই যে C, তাহলে আমরা পাবো হচ্ছে কত? -C, -1 টু দ্য পাওয়ার 3 বিজোড় আছে পাওয়ার, তাহলে হচ্ছে C।
তো আমি তোমাদের এটা বলেছিলাম 6 নাম্বার ক্লাসে যে প্রথমটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা হবে মাইনাস, তারপরটা হবে প্লাস, মানে এই যে চিহ্নগুলা, এটা প্লাস এটা মাইনাস, এরপরে এই জায়গায় পাবো মাইনাস, তারপরে পাবো প্লাস। চলো আমরা দেখি এটা। দেখো সি এর সহগুণক তোমাকে যখন বলবে তখন কি হবে জানো, সি যেই সারি বা কলামে আছে সেটা বাদ। তাহলে আমরা কি করব, আগে -1 টু দ্য পাওয়ার সি যেই সারি বা কলামে আছে কত, 1, 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম, তার মানে এই যে 2 + 1 ইন্টু 2 নাম্বার সারি এবং 1 নাম্বার কলাম বাদ, তাহলে বাকি উপাদানটা কি থাকছে, বি থাকছে। তাহলে আমরা এখানে বি লিখব, অর্থাৎ আমরা পাবো কত, -বি। দেখো তো মাইনাস চিহ্ন পাচ্ছি না, মানে প্রথমটা প্লাস, প্রথমটা হচ্ছে প্লাস, তারপরেরটা হচ্ছে মাইনাস, তারপরেরটা এই যে মাইনাসের পরে কিন্তু প্লাস, বাট আমরা এদিক থেকে আসছি প্লাসের পরে পাইছি মাইনাস, তাই না? আচ্ছা, তাহলে সি এর সহগুণক কি, -বি। তাহলে আমরা চলো এখন এখানে লিখে ফেলি। তাহলে বি এর কি ছিল, বি এর ছিল হচ্ছে -সি, সি এর সহগুণক কি পেলাম, -বি। এখন তাহলে বলো তো ডি এর সহগুণক কি হবে, মুখে মুখেই তো করতে পারছি, -1 টু দ্য পাওয়ার 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম, মানে কি পজিটিভ, আর এ যেই সারি বা কলামে আছে সেটা বাদ, তাহলে কি এ পাচ্ছি, তাহলে এখানে হবে এ। বুঝতে পেরেছো? আমাদের তো এইটা ম্যাট্রিক্স আকারে লিখতে হবে। অর্থাৎ ডেফিনিশনটা কি ছিল, কোনো ম্যাট্রিক্স, কোনো বর্গ ম্যাট্রিক্সকে নির্ণায়ক করার পর তার সহগুণক ম্যাট্রিক্স নিয়ে গঠিত ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ ম্যাট্রিক্সই হচ্ছে প্রদত্ত ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অর্থাৎ এই যে এ ম্যাট্রিক্সের আমি কি করব, অ্যাডজয়েন্ট নির্ণয় করব। তাহলে অ্যাডজয়েন্টটা কি হবে বলো তো, এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, কারণ এইটা কি আমরা সহগুণক নির্ণয় করলাম। এখন তাহলে আমরা কি করব, এইটা ট্রান্সপোজ করে দিব। এখন চলো প্রিয় শিক্ষার্থীরা আমরা ট্রান্সপোজ করে দিই। তাহলে এই জায়গায় আমরা এটা করে ফেলতে পারি, তাহলে আমরা সহগুণক নির্ণয় করতে পেরেছি, তাই না? এখন আমরা কি করব, সহগুণকে ট্রান্সপোজ করব। অতএব অ্যাডজয়েন্ট অফ এ, এটাকে এইভাবে প্রকাশ করা হয় যে অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল কত হবে, এই ম্যাট্রিক্সটা লিখব, অর্থাৎ এই যে ডি, তারপর হচ্ছে কত -বি, তারপর হচ্ছে -সি আর এ, এটা লিখবো। লিখার পর এটা ট্রান্সপোজ করে দিব, ঠিক আছে, ওইটার ট্রান্সপোজ। তাহলে ওইটা যদি ট্রান্সপোজ করি কি হবে বলো তো, সারিটা কলাম, কলামটা সারি, তাই না? তাহলে কি হবে, এই যে ডি -সি, 1 নাম্বার সারিকে 1 নাম্বার কলাম করে দিলাম, 2 নাম্বার সারিকে 2 নাম্বার কলাম করে দিব, তাহলে -বি এ। এই ম্যাট্রিক্সটাই হচ্ছে আমার যে প্রদত্ত ম্যাট্রিক্সটা ছিল সেই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। বুঝতে পেরেছো? লক্ষ্য করো এখানে কিন্তু আমাদের স্থান রিপ্লেসড হয়েছে, মুখ্য কর্ণের শুধুমাত্র উপাদান দুটো রিপ্লেস হয়েছে, অর্থাৎ এর জায়গায় ডি গেছে, ডি এর জায়গায় আসছে, আর বাকি দুটো কিন্তু সেম অবস্থানে আছে, শুধুমাত্র এখানে মাইনাস ইনক্লুড হয়েছে। বুঝতে পেরেছো? আমি যখন তোমাদের বিপরীত ম্যাট্রিক্স পড়াবো তখন আমি দেখাবো কোনো একটা ম্যাট্রিক্সের মুহূর্তেই তুমি কিভাবে করে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবে এই টেকনিকটার সাহায্যে। অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স কি জানো, যদি এ একটা ম্যাট্রিক্স হয়, এটার বিপরীত ম্যাট্রিক্সের ডেফিনিশনই হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ। এটা আমি তোমাদেরকে দেখাবো। কোনো একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে তার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে তার ডিটারমিনেন্ট দিয়ে ভাগ করতে হয়। বুঝতে পেরেছো? যখন আমি তোমাদেরকে বললাম যে সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে, সিঙ্গুলার ম্যাট্রিক্স আর একক ম্যাট্রিক্স একই না, তখন আমি বলেছিলাম যে সিঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে সেই ম্যাট্রিক্স যেই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স সম্ভব হয় না। তাহলে কার সম্ভব হবে না, হরে যদি শূন্য মান পাওয়া যায় তাহলেই তো সেটা আনডিফাইন আসবে। তাহলে সিঙ্গুলার ম্যাট্রিক্সের ডেফিনেশন কি হবে, কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি শূন্য হয় তাহলে সেটা সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার মানে কিন্তু একক না, একক বা ইউনিট বা আইডেন্টিটি বা অভেদক, এটা কিন্তু আলাদা, আর সিঙ্গুলার হচ্ছে আলাদা ম্যাট্রিক্স। তোমরা এটা ডেফিনিশন লিখে রাখতে পারো সিঙ্গুলার ম্যাট্রিক্সের, আমি আলাদাভাবে যদি ওটার উপর ক্লাস নিব। সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে, কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি শূন্য হয় তাহলেই, অবশ্যই সেটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে, কোনো বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি শূন্য হয় তাহলেই সেই ম্যাট্রিক্সকে বলা হবে কি, সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর বিপরীত ম্যাট্রিক্স কাকে বলে, কোনো ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্টকে সেই ম্যাট্রিক্সের নির্ণায়ক দ্বারা ভাগ করলেই বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যায়। অবশ্যই এই ঘটনাটা বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রেই ঘটবে, কারণ বর্গ ম্যাট্রিক্স ছাড়া তো তুমি নির্ণায়ক করতেই পারবা না, তাই না? ওকে ফাইন, তাহলে আমরা বুঝে গেলাম অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি। অনেক কথা বলে ফেললাম, তাই না? চলো আমরা রিভাইজে চলে যাই। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আমি বলেছি কোনো একটা ম্যাট্রিক্সকে কি করতে হবে, নির্ণায়ক, কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের সহগুণক নিয়ে গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজকে সেই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলে। কি বললাম, কোনো একটা ম্যাট্রিক্সের, এই যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সের সহগুণক নিয়ে, নির্ণায়কের সহগুণক নিয়ে, এটা কি নির্ণায়ক না, নির্ণায়কের সহগুণকগুলো নিয়ে গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে প্রদত্ত ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলে।
ক্লিয়ার? তাহলে টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে মুখ্য কর্ণের মানগুলা চেঞ্জ হবে, বাকি দুটো সেম থাকবে, জাস্ট সাইন চেঞ্জ হবে যদি 2/2 হয়। আর যদি 3/3 হয় তাহলে আমরা ডিটেলসলি নির্ণয় করব, মানে এইভাবে করে নির্ণয় করব, এ এর মান কি হয়, বি এর মান কি হয়, সি এর মান, এভাবে করে নির্ণয় করব। তাহলে চলো তো তোমাদেরকে একটা হোমওয়ার্ক আমি দেই, এই প্লেসটার মধ্যেই দেওয়া যায়। ধরো এরকম আছে, সি কোনো একটা ম্যাট্রিক্স তোমাকে দেওয়া আছে, বা নর্মাল একটা ম্যাট্রিক্স ধরো দেওয়া আছে এরকম, যে 1 2 ধরো -3 আর 4, এরকম ধরো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। তাহলে এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কত হবে? আমি জানি এটা কমেন্টস করাটা একটু কষ্টকর, তোমরা পিকচার তুলে পেজে আপলোড দিতে পারো বা মেইল করে পাঠাতে পারো, বাট এত কষ্ট করার প্রয়োজন নাই, আমি এটা করেই দিচ্ছি। তোমরা খাতা কলমে নিজেরাই প্র্যাকটিস করো এটা। হ্যাঁ, আমরা কি করব, এই 1 এবং এই 4 রিপ্লেস করব, অর্থাৎ এখানে যাবে 4, এখানে আসবে 1, 1/1 অবস্থানটা 2/2 যাবে, 2/2 এরটা 1/1 এ আসবে। ওকে, আর এরা পরস্পর সেম জায়গায় থাকবে কিন্তু মাইনাস হবে, এরা কি করবে, একই জায়গায় থাকবে, অর্থাৎ 2 হয়ে যাবে -2 আর -3 হয়ে যাবে 3। ঠিক আছে, এই হচ্ছে হিসাব। দেখো এই যে এখানে এ আর ডি পরস্পর চেঞ্জ হয়েছে, বি বি এর জায়গায় ছিল মাইনাস হয়েছে, সি সি এর জায়গায় ছিল মাইনাস হয়েছে। তাহলে এখানে কি 1 আর 4 চেঞ্জ করেছি, 2 2 এর জায়গায় আছে -2 -3 3 হয়ে গেছে, একই জায়গায় আছে, জাস্ট মাইনাস হয়ে গেছে। এই ছিল অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের আলোচনা। আশা করি তোমরা সবাই এটাকে একদম উপলব্ধি করতে পেরেছো। এরপরে চলো আমরা আয়ত ম্যাট্রিক্সে চলে যাব। আয়ত ম্যাট্রিক্স, প্রিয় শিক্ষার্থীরা তোমরা খুব ভালো মতোই ক্লাসটা এনজয় করতে পারছো, বা হায়ার ম্যাথকে ফিল করতে পারছো, অ্যাবজর্ব করতে পারছো, এটা আমার বিশ্বাস। এইটা তোমার ভালো মতো অ্যাবজর্ব হওয়ার একটাই ওয়ে আছে, যে খাতা কলম নিয়ে চেয়ার টেবিলে বসে বোর্ড বইটা পারলে সামনে রেখে, ডোমেন ম্যাথ যদি থাকে ডোমেন ম্যাথটা সামনে রেখে, অথবা যে কোনো যদি সাপ্লিমেন্ট বই থাকে সেগুলো সামনে রেখে তারপর নোট করে ফেলো। যদি নোট করতে পারো তাহলেই সুন্দর মতো তুমি ক্লাসটা বুঝতে পারবা। কারণ আমাদের তো শুধু একটা জিনিস আমি শিখে গেলাম এটাই আমার কাজ না, তোমার তো কাজ হচ্ছে ওটাকে ধরে রাখা, তাই না? ব্রেইনের একটা সাইডে সেটাকে ফোল্ডার করে রাখা, যাতে যে কোনো মুহূর্তে সেটা চাইলেই তুমি বের করে দিতে পারো, তাহলেই না তোমার দ্বারা কিছু করা সম্ভব হবে। তুমি ধরো কম্পিউটারে ফাইল রাখছো বা তোমার ফোনে অনেক ফাইল রাখছো, তুমি চাওয়া মাত্র সেই ফাইল পাচ্ছ না। ধরো কম্পিউটারে তুমি অনেক তথ্য রাখছো, এখন তুমি সার্চ দিচ্ছ, তুমি পাচ্ছ না, তাহলে কি ওই পিসির উপর তোমার কি কোনো আস্থা থাকবে? তুমি কি ওইটা ইউজ করবা? বা ওইটা কি তার পেশাদারিত্বে, ওই কম্পিউটারের প্রফেশনালিজমের সাথে কি এটা যায়? যায় না। তাহলে তুমি একটা স্টুডেন্ট, তুমি শিখছো। এডুকেশন মানে কি? এডুকেশন মানে তুমি যেটা জানবা সেটার প্রয়োগ পারবা। এখন তুমি ধরো পরাবৃত্ত পড়ছো, এখন পরাবৃত্ত পড়ে পরাবৃত্তের এক্সপেরিমেন্টে পিরামিডের একটা শেপ থেকে তুমি এটার উপকেন্দ্রিক লম্বটা বের করতে চাচ্ছ, বা উপকেন্দ্রের স্থানাঙ্কটা বের করতে চাচ্ছ, এটা করতে আমি বলছি না, কিন্তু অ্যাটলিস্ট চোখ বন্ধ করে তো বিষয়টাকে ফিল করা যায়, ভিজুয়ালাইজ করা যায়, তাই না? ধরো তুমি পড়ছো যে পৃথিবীর কেন্দ্রে হচ্ছে অভিকর্ষ ত্বরণের মান 0, আর তুমি কি পৃথিবীর কেন্দ্রে যাইতে পারবা? বা পসিবল কি আদৌ? ওটাকে অ্যাবজর্ব করা যায় সূত্রের মাধ্যমে, ওটাকে তুমি ফিল করতে পারবা যে না তুমি পৃথিবীর কেন্দ্রে বসে আছো। আমি এই জিনিসটা তোমাকে করতে বলছি। তো তুমি স্টুডেন্ট হিসাবে এডুকেশনের ডেফিনেশন কি? যেইটা তুমি শিখবা, যেইটার প্রয়োগ তুমি করতে পারবা, এই দুটো যদি সংমিশ্রণ ঘটে তাহলেই সেটার নাম এডুকেশন বা শিক্ষা। আর যেটা শুধুমাত্র শেখার মধ্যেই সীমাবদ্ধ ওইটার নাম নলেজ। নলেজ তো এটা ম্যান টু ম্যান ভেরি করতে পারে, তাই না? একজনের কাছ থেকে আরেকজন এটা চেঞ্জ হয়ে যায়, রূপান্তরিত হয়। তাপের মতো যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তাপ শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, বা শক্তির যে রূপান্তরগুলা, ঠিক আছে? তো তোমার কাজ কি হবে? তোমার কাজ হচ্ছে তুমি যেই পড়াটা পড়ছো সেই পড়াটা ধরে রাখতে হবে এবং পরীক্ষায় সেটা তোমাকে পারতে হবে। আপাতত তোমার অ্যাপ্লিকেশন বলতে এইটুকুনি। তারপর তোমরা সামনে এইচএসসি পরীক্ষা দাও, অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দাও, তারপর মস্ত বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হও, তারপর হওয়ার পরে না তোমরা সেবায় নিয়োজিত হয়ে যাবে, তাই না? তো এই ছোট ছোট স্টেপগুলো তো তোমাকে পারি দিতে হবে না। তুমি একবারই 10 তলায় পৌঁছে যাবা, এটা কি পসিবল? একতলা, একটা সিঁড়ি, 2টা সিঁড়ি, 3টা সিঁড়ি, এইভাবে আস্তে 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 আস্তেই তো সামনে যেতে হবে, তাই না? বিন্দু জলে সিন্ধু হয়, একটা কথা আছে। সো মোটিভেশন না, এগুলা হচ্ছে তোমাদের কর্ম পরিকল্পনা। আমি মোটিভেশন এই শব্দটার থেকে কর্ম পরিকল্পনা এটাকে বেশি পছন্দ করি। এখন তোমাদের জন্য মোটিভেশনের আসলে কিছু নাই, কারণ মোটিভেশন মানে হচ্ছে এটার মানে শর্ট ডাউন মেমোরি লস, এরকম ব্যাপারটা। ধরো এরকম বিষয়টা দেখো, যে একজন মানুষ একটা সার্টিন স্পিডে যাচ্ছে, ঠিক আছে, যাচ্ছে, ওর মধ্যে কোনো মোটিভেশন নাই, ওর মধ্যে আছে ডিসিপ্লিন। আর আরেকজন ধরো এখান থেকে শুরু করেছে,
ও অনেক মোটিভেশন অর্জন করছে, বিশাল বড় তার ফোর্স আছে, একদম অনেক স্পিড এসে অনেক দূর উঠছে, ওঠার পর আস্তে আস্তে আবার মোটিভেশন নাই। কন্টিনিউয়াসলি তো তোমাকে কেউ মোটিভেশন দিবে না, তাই না? বা তুমি তো এটা সাউন্ড রেকর্ড করে কন্টিনিউয়াসলি প্রতিদিন শুনবা, সেটাও ভালো লাগবে না। তার মানে কি প্রথমে একদম তোমার যে কাজের যে স্পিড সেটা হাই আছে, তারপর আস্তে আস্তে কমতেছে 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 কমছে, তারপরে ধাপটা হবে এইটুক 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 নাই, এই জায়গায় এসে দেখবা স্টপ, এই জায়গায় এসে তুমি থেমে গেছো। আর যে ডিসিপ্লিন মাপে মেনে চলবে, ও শুধু জানছে এইটুকুন যে ভাইয়া বলছে, স্যার বলছে, কলেজের স্যার বলছে, অথবা আমার যে মেন্টর সে বলছে যে আমাকে প্রতিদিনের পড়াটা প্রতিদিন পড়তে হবে, 7 দিন 10 দিন 15 দিন 20 দিন পর যেই পড়াগুলো আমি পড়েছি সেই স্লটগুলো আমাকে মাসে একবার বা 15 দিন পর একবার বা প্রতি শুক্রবার আমাকে রিভাইজ দিতে হবে। একটা চ্যাপ্টার শেষ করে আমাকে প্রিভিয়াস সালের কোশ্চিনগুলো দেখতে হবে। রিভাইজ যখন যাব, রিভাইজে অ্যাটলিস্ট ভার্সিটিতে আসা কোশ্চিনগুলা, বা যদি প্রস্তুতিটা অ্যাডভান্স লেভেলে হয়ে যায় 2-3 বার রিভাইজ হয়ে যায়, তাহলে ইঞ্জিনিয়ারিং কোশ্চিন ব্যাংকে আসা যে কোশ্চিনগুলো সেগুলো দেখতে হবে। প্রচুর পরিমাণ প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে, অ্যান্ড ডিসিপ্লিন মেনটেন করে সামনে আগাইতে হবে। ফার্স্ট ইয়ার থেকেই ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন বাদ দিয়ে কিভাবে এইচএসসি পরীক্ষা ভালো করা যায়, 4টা সাবজেক্টকে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, 4টা সাবজেক্টকে একটা সাবজেক্ট ভাবতে হয়। এই জিনিসগুলো জানে, এই যে এই জিনিসগুলো জানে, জাস্ট এই জিনিসগুলো জেনে ও কন্টিনিউয়াসলি ইফোর্ট দিয়েই যাচ্ছে কচ্ছপের মতো। আর করছে কি, হচ্ছে শুধু মোটিভেশন নিয়ে ব্যস্ত থাকে, শুধু মোটিভেশন, তারপরে হচ্ছে লাল নীল ব্লু মার্কেটিং, এইগুলো নিয়ে সে ব্যস্ত থাকে, বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স, শর্টকাট, ঠিক আছে, মগজ ধোলাইয়ের যত টেকনিক আছে সব কিছু জেনে সে হচ্ছে যে করে, তারপর সে হাঁটা শুরু করছে। ওর কিন্তু এই জায়গায় এসে দেখবা থেমে গেছে। তাহলে কে আলটিমেটলি পৌঁছাতে পারবে ডেস্টিনেশন পয়েন্টে? অবশ্যই পৌঁছাতে পারবে। আমি তোমাদের জাস্ট শর্টকাটে বলি, তোমাকে এইচএসসি পাস করতে হবে, তোমাকে ভার্সিটিতে চান্স পাইতে হবে, সেটা ইউনিভার্সিটি হোক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হোক, মেডিকেল হোক, যেখানে হোক, তাই না? এখানে তোমাকে চান্স পেতে হবে। এখন এই চান্স পেতে গেলে তোমাকে এইচএসসি পড়াগুলো পড়তে হবে, ভালো রেজাল্ট করতে হবে, এটাই তো তোমার সবচেয়ে বড় মোটিভেশন, নাকি আর কিছু আছে? আর কিছু নেই। এখন এই জায়গায় তোমরা কি করো, ফার্স্ট ইয়ার থেকেই একেবারে ধরো কলেজের প্রথম দিন, ফার্স্ট ডে, এই প্রথম দিন থেকেই তোমার চিন্তা ভাবনা যে তুমি তো ডাক্তার হবা, যে আমি তো ডাক্তার হব, তাহলে না আমি হায়ার ম্যাথটাকে একটু কম করে পড়ি, আমি তো ইঞ্জিনিয়ার হব, আমি বায়োলজিটাকে একটু বায়োলজি কেউ পড়ে নাকি, এরকম একটা বিষয়, ঠিক আছে। আর যেহেতু আমি ডাক্তার হব, ফিজিক্সের ম্যাথগুলো একটু কম করি, কেমিস্ট্রির ম্যাথগুলো একটু কম করি, কেপিকেসির ম্যাথগুলো দরকার নাই। এই চিন্তা যদি করো তাহলে কিন্তু তুমি মহা বিপদে পড়বা, তোমার জন্য মহা বিপদ অপেক্ষা করতেছে। আমি কথাটা বললাম, তোমার এটা মনে হবে, আমার এই কথাটা তুমি পরীক্ষার হলে গিয়ে টের পাবা যে তোমরা কতটা পসিবিলিটিস নিয়ে কাজ করছো। তুমি যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি এই 4টা সাবজেক্টকে একটা সাবজেক্ট ভাবতে পারো, একটা সাবজেক্ট, তোমাদের তো এখন শর্ট সিলেবাস চলতেছে কয়েক বছর ধরে, চ্যাপ্টার অনেক কমে গেছে, 40-45টার মতো। তো এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সব মিলায় হায়ার ম্যাথে ধরো 20টা চ্যাপ্টার, কেমিস্ট্রিতে 10টা চ্যাপ্টার, ফিজিক্সে অলমোস্ট 23টার মতো চ্যাপ্টার, বায়োলজিতে 23-24টা চ্যাপ্টার, 23-24টা না, তোমাদের সম্ভবত 12টা আর 11টা, যাই হোক, এই টোটাল 74-75টা চ্যাপ্টার, এই সবগুলা চ্যাপ্টার নিয়ে একটা বই। তুমি যদি এইটা মনে করতে পারো যে পিসিবিএম, আমার বইয়ের নাম ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, 75টা চ্যাপ্টার, ফিজিক্স বলতে কিছু নাই, আমার ওই একটা বইয়েরই জাস্ট কয়েকটা অধ্যায়ের নাম ফিজিক্স, কয়েকটা অধ্যায়ের নাম কেমিস্ট্রি, অ্যান্ড আমি একদম ইকুয়াল ডিস্ট্রিবিউশন রাখবো, ইকুয়াল ডিস্ট্রিবিউশনে সেম ইফোর্টটা 4টা সাবজেক্টে দিয়ে যাব। তুমি যদি এই ফিলোসফিটা একদম নিজের মধ্যে ইনজেক্ট করতে পারো, আমি তোমাকে বলছি তোমার কোনো জায়গায় কোনো বিপদে পড়তে হবে না, ইনশাল্লাহ কোনো জায়গায় কোনো বিপদে পড়তে হবে না। তোমরা হয়তো ভাবতেছো যে ফারুকি স্যার তো বুয়েট মেডিকেল থেকে পড়ে নাই, তো স্যার আমাদেরকে এগুলো কেন বলতেছে? আমার অ্যাডমিশনের গল্প আমি তোমাদেরকে কখনো বলি নাই। অ্যাডমিশন টেস্টের আমার জাস্ট 3টা জায়গায় পরীক্ষা দিয়েছিলাম, জাস্ট 3টা জায়গায়। মেডিকেল, ওটা তো হয় নাই, ইঞ্জিনিয়ারিং কোচিং করছিলাম, জাহাঙ্গীরনগরের পরীক্ষা হয়েছে, তারপরে 104 ডিগ্রি জ্বর নিয়ে পরীক্ষা দিয়েছি, আর আমার সিরিয়াল ছিল 244, ওই অবস্থায় সাবসিটরি দিয়ে মেডিসিন নিয়ে তারপরে পরীক্ষা দিতে গেছিলাম। আর বুয়েট পরীক্ষার হল থেকে আমি 3বার বের হয়েছিলাম, আধা ঘন্টা আমার বাইরে থাকতে হয়েছিল, প্রচণ্ড ভমিটিং হচ্ছিল, আই ওয়াজ ডেঙ্গু পজিটিভ, ঠিক আছে। তারপরে এই যে অ্যাডমিশনের জার্নি শেষ, তারপরেও সেখানে ওয়েটিংয়ে ছিলাম, 1200 সামথিং সিরিয়াল ছিল, তারপরে আর অ্যাডমিশন টেস্ট পরীক্ষা কোথাও দেওয়া হয়নি। তো যাই হোক, এইটা ফ্যাক্ট না, স্যাররা কতটুকুন পারে, স্যাররা কোথা থেকে পড়েছে, স্যাররা কততম হয়েছে, স্যাররা তাদের ট্যাগ কি, তারা কি করে, এইগুলা বাবা যারা এগুলো গল্পগুজব করে এরা কিন্তু কিছুই করতে পারবে না আলটিমেটলি। এগুলো তোমার না, স্যাররা অনেক কিছুই জানে, স্যাররা অনেক কিছুই পারে বলেই স্যাররা তোমাদের শেখাচ্ছে, তাই না? এইটা জানার তোমার দরকার নাই।
তোমার দরকার তোমার স্যার তোমাকে কতটুকুন শেখালো এইটা তোমার দরকার। তুমি ধরো প্রচণ্ড পিপাসা নিয়ে আছো, তুমি কি এখন নলকূপে গিয়ে টিউবওয়েলের মেজারমেন্ট করবা এই টিউবওয়েলে কতটুকুন পানি ওঠা যাবে, বা একটা পুকুর থেকে ধরো পানি নিবা যে এই পুকুরে কতটুক পানি আছে, না 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 দরকার নাই, আমি পিপাসা আছি, আরে না এত ছোট পুকুরে আমি পানি পান করি না, এরকম কি বিষয়টা? বিষয় না, তোমার পিপাসা পেয়েছে, তোমার দরকার যতটুকুন তুমি ততটুকুন নিবা, ঠিক আছে? এটাই হওয়া উচিত একটা ছাত্র শিক্ষকের বৈশিষ্ট্য। যাই হোক, আর কথা না, তাহলে মোরালটা কি? মোরাল হচ্ছে অল্প জানো, কর্মপরিকল্পনার মধ্যে থাকো, মোটিভেশন না মোটিভেটেড হয়ে ডিসিপ্লিন মেনটেন করে সেম কার্ভে চলতে থাকো, সাইন কার্ভের মতো চলতে থাকো, ইনশাল্লাহ তুমি তোমার ডেস্টিনেশনে পৌঁছতে পারবা ডেফিনেটলি, অ্যান্ড ইনশাল্লাহ ইউ উইল বি ফিল আপ ইউর চেরিশ ড্রিম। বাট তুমি যদি শুধুমাত্র মোটিভেশনের পিছনে ছোট বা নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে যাও, তাহলে কিন্তু তোমার বিপদ ওয়েট করছে, ঠিক আছে? মেন্টর হিসেবে এক দুজনকে রাখা ভালো, বাট অসুস্থভাবে তুমি পথ চলবা এটা আসলে হয় না। একদম স্বচ্ছভাবে এইচএসসিতে পড়ছো, জাস্ট এইচএসসি পরীক্ষা সামনে আছে, এইটা ভালো করার চেষ্টা করো। ফার্স্ট ইয়ার থেকে ক্লাস 10 পাস করে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার গল্প বাদ দিতে হবে, ঠিক আছে? আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি একটা সাবজেক্ট ভাবতে হবে, তাহলে কি বাংলা ইংলিশ আইসিটি কি ভেস্তে দিতে হবে? নেভার এভার। সায়েন্সের স্টুডেন্টদের জন্য বাংলা ইংলিশ আইসিটি এতটা কম সময় দেওয়া হয়, বা তারা এতটা প্রেসারে থাকে এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির চাপে, যে ওইটা ভালো মতো প্রতিদিন দেখতেই পারে না, ঠিক আছে? দেখার সময়টা পায় না। এই কাজটা করবা না, সপ্তাহে বা 3 দিন পর 4 দিন পর একটা টাইম করে সুন্দর মতো ওইটার একটু যত্ন নিবা, বাংলা ইংলিশ গ্রামারগুলো দেখলা বা এসেগুলো দেখলা, ঠিক আছে? আইসিটিটা কন্টিনিউয়াসলি পড়লা, এই হচ্ছে আলোচনা। যাই হোক, তাহলে আমাদের কি ছিল? অন্য প্রসঙ্গে চলে গেছিলাম না? আচ্ছা, যাই হোক, চলো আমরা এখন পয়েন্টে আসি। তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আমরা দেখে ফেলছি, এখন চলো প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখব আয়ত ম্যাট্রিক্স। তোমরা আয়ত ম্যাট্রিক্সটা লিখে নিতে পারো। আয়ত ম্যাট্রিক্স হচ্ছে কোনো ম্যাট্রিক্সের সারি কলাম যদি সমান না হয় তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে আয়ত ম্যাট্রিক্স, মানে আয়তাকার ম্যাট্রিক্স আর কি, সারি কলাম সমান যদি না হয়। আমাদের এখন হচ্ছে রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স, তাই না? অর্থগোনাল হচ্ছে লম্ব ম্যাট্রিক্স। অর্থগোনাল আর ডায়াগোনালের মধ্যে কিন্তু পার্থক্য আছে, আচ্ছা ওইটাতে পরে আসছি। আয়ত ম্যাট্রিক্স, আয়ত ম্যাট্রিক্স কাকে বলে? আয়ত ম্যাট্রিক্স হচ্ছে কোনো ম্যাট্রিক্সের যদি সারি নট ইকুয়ালস টু কলাম হয়, সারি নট ইকুয়ালস টু যদি কলাম হয় তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে আয়ত ম্যাট্রিক্স। তুমি ফ্রেশভাবে এইভাবে বলতে পারো, কোনো ম্যাট্রিক্সের সারি এবং কলাম সমান না হলে সেই ম্যাট্রিক্সকে আয়ত ম্যাট্রিক্স বলা হয়। বলো তো, এ যদি একটা ম্যাট্রিক্স হয় এরকম 1 2 3 4, তাহলে বলো তো এর সারি সংখ্যা কলাম সংখ্যা কি সমান না? সবটা মিলে কি একটা আয়তর মতো লাগতেছে না? বাট যদি এ আরেকটা ম্যাট্রিক্স এরকম হয়, ধরো যে এরকম হলো 1 2 3 4 -2 -5, ধরো যে এরকম, তাহলে এই ম্যাট্রিক্সটা কি সমান সংখ্যক সারি সমান সংখ্যক কলাম আছে? এটা তো 2/2 ম্যাট্রিক্স, দুটো সারি দুটো কলাম আছে, দুটো কলাম দুটো সারি। এটার মধ্যে কয়টা সারি আছে দেখো তো, কয়টা কলাম আছে? 3টা কলাম আর দুটো সারি, তাই না? তাহলে এই ম্যাট্রিক্সটা কত? 2/3, আগে সারি পরে কলাম, তাহলে সারি গুণন কলাম, তাহলে এই ম্যাট্রিক্সটা কত? 2/3 মাত্রার। তাহলে এইটা কি আয়ত ম্যাট্রিক্স, অর্থাৎ এই ম্যাট্রিক্স হচ্ছে আয়ত। এর সারি কলাম কি ভিন্ন না? ভিন্ন। সারি কলাম ভিন্ন হলেই সেটা হচ্ছে আয়ত ম্যাট্রিক্স। সারি কলাম সংখ্যা যদি একই হয় তাহলে সেটা হচ্ছে কি বর্গ ম্যাট্রিক্স। ওকে, এরপরে আসো, এরপরে হচ্ছে লম্ব ম্যাট্রিক্স। লম্ব ম্যাট্রিক্স একটু আগেই তোমাদেরকে বললাম, লম্ব ম্যাট্রিক্স হচ্ছে কোনো ম্যাট্রিক্সকে যদি তার ট্রান্সপোজ দিয়ে গুণ করা হয়, এর ফলে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যায় তাহলে প্রদত্ত ম্যাট্রিক্সকে বলা হবে লম্ব ম্যাট্রিক্স। কি বললাম? কোনো একটা ম্যাট্রিক্সকে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স দ্বারা যদি গুণ করা হয়, এর ফলে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যায় তাহলে যেই প্রদত্ত ম্যাট্রিক্সটা থাকবে সেই ম্যাট্রিক্সকে বলা হবে কি লম্ব ম্যাট্রিক্স। ক্লিয়ার? এরপরে আসো, তোমাদের একটা ইম্পর্টেন্ট টপিক শেখাই, সেটা হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ঢাকা ভার্সিটির খুবই পছন্দের একটা টাইপ এইটা, ঢাকা ভার্সিটি অ্যাডমিশন টেস্টে এটা কয়েকবার এসেছিল। আমি ক্লাসটা শেষ করে তোমাদেরকে বলবো যে আসলে কোন টাইপটা কোন সালে এসছিল, ক্লাসের কনসেন্ট্রেশনটা যাতে ব্রেক না হয় এই কারণেই কিন্তু আমি তোমাদেরকে বলি নাই। ডোমেইন ম্যাথ বইয়ের 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার পেজে আমরা এগুলো দেখতে পারবো। যেমন এই যে স্কেলার ম্যাট্রিক্স, তোমার হচ্ছে
ইসলামী ইউনিভার্সিটিতে আসছিল, রংপুর ইউনিভার্সিটিতে আসছিল, রোকেয়া ইউনিভার্সিটিতে আসছিল হচ্ছে 12-13 সেশনে। তারপরে এখানে তোমার হচ্ছে যে এই যে জটিল ম্যাট্রিক্স শিখেছি, এটা এসেছিল তোমার জাহাঙ্গীরনগরে ইসলামী ইউনিভার্সিটিতে, ঠিক আছে। তখন হচ্ছে যে ছিল না, গুচ্ছ ছিল না, ইন্ডিভিজুয়াল পরীক্ষা হইতো। তারপরে এই যে এখন যেটা শিখবো এটা হচ্ছে বুটেক্সে আসছিল। তারপর হচ্ছে ঢাকা ভার্সিটিতে আসছিল, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সটা এসেছিল ঢাকা ভার্সিটি 17-18 সেশনে। তোমরা লিখে ফেলো যে বক্র প্রতিসম ম্যাট্রিক্স বা বিপ্রতিসম ম্যাট্রিক্স, এটাকে বলা হয় স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। আচ্ছা আমি লিখে দিচ্ছি, এটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। বক্র প্রতিসম বা বিপ্রতিসম ম্যাট্রিক্স, ঠিক আছে। এটাকে বলা হয় স্কিউ সিমেট্রিক, ওকে, সিমেট্রিক ম্যাট্রিক্স। বক্র প্রতিসম বা বিপ্রতিসম ম্যাট্রিক্স। বক্র প্রতিসম বা বিপ্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে? কোনো একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার ফলে যদি -a ম্যাট্রিক্স পাওয়া যায়, তাহলে প্রদত্ত ম্যাট্রিক্সকে বলা হবে বক্র প্রতিসম বা বিপ্রতিসম বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এই কোশ্চিনটা এসেছিল ঢাকা ভার্সিটি 17-18 সেশনে, ঠিক আছে, ঢাকা ভার্সিটি 17-18 সেশনে। তো তোমরা এটা বলতে পারো যে a ট্রান্সপোজ অফ -a হলে a ম্যাট্রিক্সকে বলা হবে বক্র প্রতিসম ম্যাট্রিক্স। এটার একটা এক্সাম্পল আমি তোমাদেরকে দিতে চাই। ডোমেন ম্যাথে যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটাই আমি দিচ্ছি। 0 -1 2, তারপর হচ্ছে 1 0 -3, তারপর হচ্ছে -2 3 0, ঠিক আছে, 3 0। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করো, মানে সারিকে কলামকে যদি সারিতে কনভার্ট করো, তাহলে এরকম পাবে 0 1 -2 -1 0 3 2 -3 0, এটা পাবে। এখন এইটা পেলে তার মানেটা কি? এই ম্যাট্রিক্সটা এখন তুমি দেখো তো মাইনাস যদি করো তাহলে কি 0 হবে, মানে মাইনাস তুমি কমন নাও, তাহলে এখানে মাইনাস কমন নিলে কত হবে 1, এখানে মাইনাস কমন নিলে কত হবে -2, 1 থেকে যদি কমন নাও তাহলে কত হবে -1, 0 থেকে কমন নিলে 1, তারপর -3 থেকে নিলে 3, -2 থেকে কমন নিলে কত হবে 2, 3 থেকে নিলে -3, 0 থেকে নিলে 0। লক্ষ্য করো তো এই যে ফার্স্টে আমাদের যেটা ছিল, এই দেখো তো 0 1 -2, এই যে 0 1 -2 পেয়েছি। এখানে কি -1 0 3, এই যে -1 0 3 কি পেয়েছি। তারপর এই যে 2 -3 0, এই যে 2 -3 0, এই যে কি পেয়েছি। দারুণ না বিষয়টা? তার মানে কি এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করার পর আবার সেখান থেকে মাইনাস কমন নিলে আগের ম্যাট্রিক্সটা ফিরে পাচ্ছি। অর্থাৎ এটাই কোশ্চেন কি -a লেখা যায় না? -a লেখা যায়। অর্থাৎ a কে ট্রান্সপোজ করার ফলে -a পাচ্ছি। এই জন্য এ ম্যাট্রিক্সটাকে বলা হবে কি বক্র প্রতিসম বা বিপ্রতিসম বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ইংরেজি টার্মগুলোও কিন্তু অনেক সময় আসে। তাহলে আশা করি তোমরা খুব ভালো মতো এটা বুঝতে পেরেছো। এরপরে চলো আমাদের আজকের লাস্ট টাইপে ক্লাসিফিকেশনে আমরা চলে যাই। এটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। এটা আমি বোর্ডে লিখতে চাচ্ছি না, এটা বুটেক্স 14-15 এসেছিল, তোমরা জাস্ট লিখে নাও। যে ম্যাট্রিক্সের সারিকে কলাম এবং কলামকে সারিতে রূপান্তর করলেও ম্যাট্রিক্সের মানের কোনো পরিবর্তন হয় না, সেইটাকে বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স। কীরকম ব্যাপারটা? আচ্ছা লিখেই দেই, সবই যখন লিখলাম এটাও লিখে দেই নাকি বলো? আচ্ছা তাহলে প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম মানে কি সিমেট্রিক, তাই না? প্রতিসম মানে হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম। আচ্ছা নাম্বার এটা কত যে হবে তোমরা একটু মিলাই নাও প্রথমের সাথে, সম্ভবত 24-25 হবে হয়তো। আচ্ছা হোক, তাহলে প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলে? ধরো এরকম আছে 1 2 2 1, a ইকুয়াল এটা আছে। এখন তুমি ট্রান্সপোজ করো তো, ট্রান্সপোজ করলেও কি হচ্ছে এই যে 1 2 2 1, তার মানে কি a ট্রান্সপোজ ইকুয়াল কি a হচ্ছে না? এই জন্য এটাকে বলা হচ্ছে কি প্রতিসম। তাহলে প্রতিসম আর বক্র প্রতিসমের পার্থক্য কি? প্রতিসম ম্যাট্রিক্সে a ট্রান্সপোজ করলে ওই ম্যাট্রিক্স পুনরায় ফিরে পাওয়া যায়, আর বক্র প্রতিসম হচ্ছে কোনো ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে যদি নেগেটিভ ম্যাট্রিক্স পাওয়া যায়, ওই ম্যাট্রিক্সেরই নেগেটিভ ম্যাট্রিক্স পাওয়া যায় যদি, তাহলে সেটা হবে কি বক্র প্রতিসম। মাইনাস হলে বক্র, আর প্লাস যদি থাকে ওই ম্যাট্রিক্সটি যদি পাওয়া যায় তাহলে সেটা হবে কি প্রতিসম। তো প্রিয় শিক্ষার্থীরা,
ম্যাট্রিক্স নির্ণায়ক সংক্রান্ত বেশ কিছু এমসিকিউ পরীক্ষায় এসেছিল। এই যে এইটা যেমন প্রতিসম ম্যাট্রিক্সটা বুটেক্স 14-15-তে এসেছিল, বক্র প্রতিসমটা আসছিল ঢাকা ভার্সিটি 17-18 সেশনে, তারপর স্কেলার ম্যাট্রিক্সও তোমাদের একটু আগে বললামই। এরপর হচ্ছে এই যে জাহাঙ্গীরনগরে 17-18 এবং ইসলামী ইউনিভার্সিটিতে আসছিল হচ্ছে জটিল ম্যাট্রিক্স, এটাও তোমাদেরকে বলছিলাম তাই না। হ্যাঁ, এরপরে জাহাঙ্গীরনগরে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করতে বলেছিল, এটা ডোমেইন ম্যাথ 5 নম্বর পেজে আছে। ঢাকা ভার্সিটিতে একটা ম্যাট্রিক্স আসছিল এবিসি ম্যাট্রিক্স, বলছে যে এবিসির মান কত হলে এটা হচ্ছে বক্র প্রতিসম হবে। এই যে একটু আগে বললাম যে এবিসি এর মান কত হলে হচ্ছে এই ম্যাট্রিক্সটা প্রতিসম বক্র প্রতিসম হবে। দেখো দারুণ একটা কোশ্চিন, এটা তোমাদের কিন্তু চেক করতে হবে। দেখো এই যে a -2 -5, তারপর হচ্ছে 2b3, তারপর হচ্ছে 5 -3c, বলেছে এ বি সি এর মান কত হলে এই ম্যাট্রিক্সটা বক্র প্রতিসম হবে। এটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে, এটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে একটা এমসিকিউ এসেছে যে ইংরেজ গণিতবিদ জেমস জোসেফ সিলভেস্টার কত সালে সর্বপ্রথম ম্যাট্রিক্স সম্পর্কে ধারণা দেন। এটার আনসারটা হবে হচ্ছে 1850 সালে। এটা তোমরা লিখে রাখো যে 1850 সালে ইংরেজ গণিতবিদ জেমস জোসেফ সিলভেস্টার ম্যাট্রিক্স আবিষ্কার করেছেন, সর্বপ্রথম আর কি ধারণা দিয়েছেন। এটা রাজশাহী ভার্সিটি 16-17 সেশনে এসেছিল, এটা লিখে রাখো, ওকে। আচ্ছা, এরপর ম্যাট্রিক্সের ট্রেস নিয়ে আসছিল, চিটং ভার্সিটিতে একটা কোশ্চেন আসছিল যে এটা কোন ধরনের ম্যাট্রিক্স। এটা হচ্ছে হার্মিশিয়ান একটা ম্যাট্রিক্স দিয়ে বলছে। হার্মিশিয়ান ম্যাট্রিক্স কাকে বলে? যে অনুবন্ধীকে ট্রান্সপোজ করলে যদি পুনরায় সেই ম্যাট্রিক্সটা ফিরে পাওয়া যায়, সেটাই তো আমাদের ছিল হার্মিশিয়ান, তাই না? ওইটা থেকে কোশ্চেন আসছে। তারপর ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে মুখ্যকরণের যোগফলগুলোকে বলা হয় ম্যাট্রিক্সের ট্রেস। আমি এমসিকিউ প্র্যাকটিসে তোমাদের এগুলো ডিটেলসলি দেখাবো গ্র্যাজুয়ালি। ঝটপট এপিসোডের ক্লাসগুলো করতে থাকো। ঝটপট এপিসোডে আমরা যে কোনো একটা ম্যাথ নিয়ে সেইটার অ্যানালাইসিস করব র্যান্ডম, সেটা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের হতে পারে, ভার্সিটি কোশ্চেন ব্যাংকের হতে পারে, এইচএসসি বোর্ড পরীক্ষার কোশ্চেন হতে পারে। তো এই ছিল আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনা। সংক্ষিপ্ত ঠিক না, ক্লাসটা অনেক বড় হয়ে গেছে। যাই হোক, তোমরা ক্লাসটা ধৈর্য ধরে দেখতে থাকো। আমি আশা করি পুরো ক্লাসটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। আজকের পর থেকে আশা করি তোমাদের ম্যাট্রিক্সের প্রকারভেদ নিয়ে আর কোনো সমস্যা হবে না। তুমি যে কোনো বোর্ড বই ফলো করো না কেন, তোমাদের বোর্ড বইয়ে কিন্তু সবগুলা ডেফিনেশন দেয়া নাই, সব বইয়ে। তো আমরা একদম সবগুলো ইনফরমেশন একেবারে গুছিয়ে শেখার চেষ্টা করেছি। ক্লাসগুলো সবার মাঝে ছড়িয়ে দাও, ধারাবাহিকভাবে ক্লাসগুলো করতে থাকো। ফারুকি স্যার যে পেজটা আছে সেইটার সাথে কানেক্টেড থাকো। রাকিনুল হক ফারুকি যে ইউটিউব চ্যানেলটা আছে ওখানে গেলে তোমরা হোম পেজে গেলে ওখানে প্লেলিস্ট পাবে হায়ার ম্যাথের, চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো করতে থাকো। আর তোমাদের জন্য খুব শীঘ্রই একটা অ্যানাউন্সমেন্ট আসছে যে এইচএসসি হায়ার ম্যাথ বাই ফারুকি স্যার অথবা এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন বাই উইথ ফারুকি স্যার, যে কোনো একটা নামে ইনশাল্লাহ একটা ইউটিউব চ্যানেল আসছে। তোমরা ওইটাতে ক্লাসগুলো পাবে, শুধু হায়ার ম্যাথ নিয়ে ওখানে কথা হবে অ্যান্ড শুধু এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন নিয়ে কথা হবে, ওটার সাথে কানেক্টেড থাকো। আর যারা তোমরা সাইকেল 1টা মিস করেছো, ম্যাট্রিক্স নির্ণায়ক, সরলরেখা, জটিল সংখ্যা এবং হচ্ছে বহুপদী, এই 4টা চ্যাপ্টার নিয়ে সাইকেল 1, তারা তোমরা কমেন্টস করতে পারো, আমাদের টিম তোমাদের সাথে কানেক্ট করে নেবে। সাইকেল 1টা এই 4টা চ্যাপ্টার নিয়ে, এরপর সাইকেল 2, সাইকেল 3 গ্র্যাজুয়ালি। সাইকেল 1টা যারা তোমরা এখনো করো নাই, সাইকেল 1টা তোমরা অনলাইনে করতে পারবে। এই ছিল আজকের আমাদের আলোচনা। হায়ার ম্যাথের প্রতি তোমাদের ভালোবাসা জন্মাক, হায়ার ম্যাথের সৌন্দর্য তোমাদের মাঝে ছড়িয়ে যাক, গণিত শেখার যে একটা আনন্দ আছে সেটা সবার মাঝে ছড়িয়ে যাক, এই প্রত্যাশা রেখে আজকের আলোচনা এখানেই শেষ করছি। শুভকামনা।